রোজলিনা শুনতে পাচ্ছ? রোজলিনা শুনতে পাচ্ছ? কোনো কথাই বলে না। আচ্ছা যাই হোক, বাকিরা সবাই করেছো? অর্চিষা করেছো? অর্চিষা, মনামি? হ্যাঁ স্যার করেছি। ঠিক আছে, তাও আমি একটা সিম্পল বলে দিচ্ছি। ফার্স্ট অর্ডার রিয়াকশান যখন আসছে, সিম্পলি আমরা কি করব, যেটা এখানে যেরকম জিরো অর্ডার রিয়াকশানের জন্য করেছিলাম একই জিনিস করব, কোনো আলাদা নেই। এটা এ ধরবো, এটা জিরো, এটা এ মাইনাস এক্স এক্স। এবার দেখো তাহলে আমার রেট কি হবে, রেটটা কি হয়ে যাবে, তাহলে রেট ইকোয়ালস হবে মাইনাস, তাহলে ডিএ ডিটি এটা হবে। আর মাইনাস ডিএ ডিটি মানে কী হবে, তাহলে মাইনাস ডি এর কনসেন্ট্রেশন মানে কী হবে, এ মাইনাস এক্স ইন্টু ডিটি, তার মানে এটা হয়ে যাবে আমার ডিএক্স ডিটি এটা। আবার দেখো এটাও আমি জানি যে রেটটা কী হবে, যেহেতু এটা ফার্স্ট অর্ডার রিয়াকশান, তাহলে রেট হবে ইকুয়ালস টু কে ইন্টু কনসেন্ট্রেশন অফ এ টু দি পাওয়ার ওয়ান। তার মানে দেখো আমার কি চলে আসবে, এটা ডিএক্স ডিটি ইকুয়ালস টু কে ইন্টু কনসেন্ট্রেশন টু দি পাওয়ার ওয়ান। তার মানে আমার কি, ডিএক্স ডিটি ইকুয়ালস টু কনসেন্ট্রেশন অফ এ মানে কি, সেটা আবার এ মাইনাস এক্স। তার মানে এইটা চলে আসবে। দেখো এটা হয়ে গেল আমার ডিফারেন্সিয়াল রেট ইকুয়েশন, এটা হয়ে গেল। এবারে ক্যালকুলেশন অফ রেট কনস্ট্যান্ট যখন বার করছি, সেটা একই লজিক যেটা আমরা আগের বারে করেছিলাম, ওটাই জিনিস। সেটা কি, তাহলে এটা আমার আসবে কি মাইনাস ডিএ ডিটি, মাইনাস ডিএ ডিটি ইকুয়াল টু কী হবে, কে ইন্টু কনসেন্ট্রেশন অফ এ টু দি পাওয়ার ওয়ান। তাহলে এইখান থেকে আমরা কি করব, ইন্টিগ্রেশনটা করব, মাইনাস ডিএ বাই এ ইকুয়ালস টু কী চলে আসবে, কে ইন্টু ডিটি, এটার ইন্টিগ্রেশন হয়ে গেল। এবার ইন্টিগ্রেশন করলে আমার কী ভ্যালু পাবো, এটা সরি, ইন্টিগ্রেশনটা যখন আমি করব তখন এই ভ্যালুটা পাবো। এবার দেখাবো অ্যাট টি ইকুয়াল টু জিরো, যখন টাইমটা জিরো, তখন কনসেন্ট্রেশন অফ এ অ্যাট টি টাইম হয়ে যাবে এটা এ জিরো, কারণ ইনিশিয়াল কনসেন্ট্রেশন। তার মানে আমার আলটিমেটলি ফাইনাল এক্সপ্রেশনটা আসবে এইটা, এটা আসবে। ওখান থেকে আমার ফাইনাল এক্সপ্রেশন আসবে কে ইকোয়ালস টু 2.30 বাই টি ইন্টু লগ কনসেন্ট্রেশন অফ এ ইনিশিয়াল বাই কনসেন্ট্রেশন অফ এ অ্যাট টাইম টি এটা। এবারে এখান থেকে আমরা কি বলতে পারি, যে অ্যাট টি ইকুয়ালস টু টি হাফ, যখন টিটা টি হবে হাফ লাইফ, তখন কি হবে, তাহলে কনসেন্ট্রেশন অফ এ অ্যাট টাইম টি হয়ে যাবে কি, কনসেন্ট্রেশন অফ এ ইনিশিয়াল ডিভাইডেড বাই টু। তাহলে অতএব দেখো এই ইকুয়েশানে যদি আমি এটা বসিয়ে দিই, তাহলে কি আসবে, কে ইকুয়ালস টু 2.303 ডিভাইডেড বাই আসবে আমার টি হাফ ইন্টু লগ কি আসবে, এ জিরো বাই এটি, এটি মানে হচ্ছে এ জিরো বাই এবার টু, তার মানে লগ টু। দেখো এটা আসবে, এইটাকে যদি আমরা বার করি দেখবে টোটালটা আসবে 0.693 বাই টি হাফ। এটাই প্রুভ হয়, এই হাফ লাইফ পিরিয়ড দেখবে এটাই আমাদের প্রুভ হয়। বোঝা গেছে জিনিসটা? এখানে হাফ লাইফ পিরিয়ডে প্রুভ হচ্ছে টি হাফ ইকলস টু 0.693 বাই কে। আর এইখানে যদি আমরা এর করসপন্ডিং একটা কার্ভ আঁকি, তাহলে আসবে আমার এইটা, দিস দ্য এক্সপোনেনশিয়াল টার্ম। কারণ এটি বা কনসেন্ট্রেশন হবে অ্যাট টাইম, এইটাকে যদি আমরা নর্মাল লগের মধ্যে না রাখি, তাহলে আমরা এক্সপ্রেশনটা কী পাবো, এই এক্সপ্রেশনটা পাবো। তার মানে কি, এ টি বা কনসেন্ট্রেশন অফ এ অ্যাট টাইম টি ইকুয়ালস টু হচ্ছে আমার ইনিশিয়াল কনসেন্ট্রেশন ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস কেটি, মানে নেগেটিভ এক্সপোনেনশিয়াল টার্ম। তাহলে নেগেটিভ এক্সপোনেনশিয়াল টার্ম মানে কি, এক্সপোনেনশিয়ালি সেটা ডিক্রিজ করবে। কার কনসেন্ট্রেশনটা, রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশন। রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশন অ্যাট টাইম টি উইথ রেসপেক্ট টু টি যদি তার মানে আমরা কার্ভটা আঁকি, তার মানে সেটা এক্সপোনেনশিয়ালি ডিক্রিজ করছে। কেন, কারণ ই টু দি পাওয়ার মাইনাস কেটি আছে, তাই। বোঝা গেছে জিনিসটা? আর তার সাথে আমরা কি করেছিলাম, হাফ লাইফ পিরিয়ড। এরপর দেখো কি বলেছে, এরপর বলেছে একটা 3/4। স্যার ওই কার্ভটা ডিক্রিজ করছে, ওটা আরেকবার একটু বলবেন, আমার নেটে প্রবলেম হচ্ছে। কোনটা বলো, কোনটা? এই কার্ভেরটা, ওই যে ও যেটা ওই কার্ভটা, ডিক্রিজ করছে, কেন হ্যাঁ ডিক্রিজ এই যে করছে? এখান থেকে বুঝলাম, সেটা হচ্ছে এটি, এটি ইকুয়ালস টু কি, এ জিরো, এটি ইকুয়ালস টু এ জিরো মানে কি, এই কার্ভটাকে যদি আমরা মনে করো এই রকমভাবে বুঝি, তাহলে দেখো আমরা এরকম লিখতে পারি যে ওয়াই ইকুয়ালস টু সামথিং কনস্ট্যান্ট, সেটা হচ্ছে এম, কারণ এ জিরোটা তো কনস্ট্যান্ট টার্ম, এটা তো ইনিশিয়াল কনসেন্ট্রেশন, ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এক্সটি। দেখো এটাই তো হলো আলটিমেটলি। তাহলে ই টু দি পাওয়ার মাইনাস যদি এক্সটি হয়, এটা আমার আলটিমেটলি এটা কি হয়ে যাবে, বা ই টু দি পাওয়ার মাইনাস কেটিই ধরতে পারো, এক্সটি ধরার দরকার নেই কোনো, ই টু দি পাওয়ার মাইনাস কেটিই তুমি ধরো। তাহলে এইটা কি হয়েছে, এটা নেগেটিভ এক্সপোনেনশিয়াল টার্ম। দেখো এক্সপোনেনশিয়াল টার্ম হচ্ছে ই টু দি পাওয়ার কেটি, বাট মাইনাস কেটি আছে মানে নেগেটিভ, তার মানে এটা ডিক্রিজ করছে।
যত টাইম যাবে তবে দেখো ই টু দি পাওয়ার কেটি, টিটা যত বড় হবে তাহলে 1/e⁻kt, তার মানে ভ্যালুটা আরও কমতে শুরু করছে, তার মানে এটা এক্সপোনেনশিয়ালি ডিক্রিজ করছে। তার মানে এখান থেকে আমরা যেটা বুঝতে পারবো আমার কার্ভটা হবে এটি ভার্সেস টি যদি করি তাহলে এক্সপোনেনশিয়ালি ওটা কী হবে, ডাউন হবে। বোঝা গেছে জিনিসটা? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার রেট কনস্ট্যান্টের এটা দেখো পরিষ্কার বুঝতে পারবে যে কেন টাইম ইনভার্স হচ্ছে। কি করে টাইম ইনভার্স হচ্ছে এখান থেকেই বুঝতে পারবে। এর ইউনিটটা কত হবে দেখো, এর ইউনিটটা কি হবে, জাস্ট জাস্ট দেখো এই টাইম ইনভার্স। কেন? কারণ লগের মধ্যে তো a0/at আছে, ওটার তো কোনো আর ইউনিট থাকছে না, সেটা কনসেন্ট্রেশন ধরো, প্রেশার ধরো, ওইখানে তো ইউনিট লেস, তাহলে ইউনিটটা কী চলে আসবে আমার, টাইম ইনভার্স। আর জিরো অর্ডার রিয়াকশানের ক্ষেত্রে কী এসেছিলো, যেটা রেট কনস্ট্যান্ট, যেটা রেটের ইউনিট সেটাই হচ্ছে রেট কনস্ট্যান্টের ইউনিট। কিন্তু ফার্স্ট অর্ডার রিয়াকশানের ক্ষেত্রে ইউনিটটা কী হবে, টাইম ইনভার্স। সেটা সেকেন্ড ইনভার্স হতে পারে, মিনিট ইনভার্স হতে পারে, আওয়ার ইনভার্স হতে পারে, তুমি যে টাইমটা এখানে ইউজ করবে সেই টাইমের ইনভার্স হবে। বুঝতে পেরেছো? ক্লিয়ার তো? আচ্ছা, এইবার দেখো এবারে কি বলেছে, বলেছে টাইম ফর 3/4 অফ দ্য রিয়াকশান। 3/4 অফ দ্য রিয়াকশান মানে কি, মানে 3/4 অফ দ্য রিয়াক্ট্যান্ট সেটা রিয়াক্ট করে বেরিয়ে গেছে। বোঝা গেছে জিনিসটা, মানে 3/4 কনজিউম হয়ে গেছে, তাহলে পড়ে থাকবে কত, 1/4। তাহলে দেখো তো এটা আমি লিখতে পারি যে অ্যাট টি ইকোয়ালস টু 3/4 এটাই এ টিটা তাহলে কী হবে, a0/4 এইটুকু পড়ে থাকবে তো, কারণ 3/4 তো বেরিয়ে গেল, তাহলে পড়ে থাকবে কত, 1/4 পড়ে থাকবে না। দেখো এইটুকু কি বোঝা গেছে, আগে এইটুকু দেখো, ক্লিয়ার হয়েছে এটা? হ্যাঁ। কারণ 3/4 টাইম মানে কি, 3/4 হচ্ছে রিয়্যাক্ট করে ফেলেছে, তাহলে কনসেন্ট্রেশন অফ এ অ্যাট টাইম টি পড়ে আছে কত, তাহলে ইনিশিয়াল কনসেন্ট্রেশনের 1/4, তার মানে তাহলে ইনিশিয়াল কনসেন্ট্রেশন বাই 4 এটা পড়ে আছে। তাহলে অতএব দেখো আমি লিখতে পারি কে ইকুয়ালস টু 2.303, তাহলে এখানে টিটা কি লিখবো 3/4 ইন্টু লগ, তাহলে a0/80 জায়গায় কী হয়ে যাবে, এটা 4/1 মানে লগ 4 আসবে। এবং এটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে দেখবে আমরা পেয়ে যাব যে t3/4 এটা কত চলে আসবে বলো তো, 2 ইন্টু দেখবে চলে আসবে t1/2, বা নর্মালি যদি আমরা বলি তাহলে এইখান থেকে আমরা প্রুফও এটা করতে পারি। দেখবে 3/4 যেটা আসবে সেটা হয়ে যাবে আমাদের 2 ইন্টু t1/2। বোঝা গেছে এটা? তোমরা একটা কাজ করো, t4টা আগে বার করো, নাহলে বোঝাতে পারবো না আমি এটা। তোমরা আগে t4 কত হচ্ছে সেটা বার করো। t4টা কত হচ্ছে দেখো, এটা যেটা আসবে সেটা আমি বলেও দিতে পারি। t4টা আসবে দেখো 2 ইন্টু 0.693/k, এটা আসবে। t4টা দেখো চলে আসবে 2 ইন্টু 0.693/k, দেখো এটাই আসবে। আর যদি এটা আসে তাহলে t3/4টা কত হলো, 2 ইন্টু t1/2 হবে, কারণ t1/2 হচ্ছে 0.693/k। দেখো এটা এসছে, এই রোজলিনা এসছে এটা, ঠিক আছে। তাহলে t3/4 মানে কি, 3/4 অফ দ্য ইনিশিয়াল অ্যামাউন্ট অফ রিয়াক্ট্যান্ট যেটা কনজিউম হয়ে যাচ্ছে সেটাকে আমরা বলছি t3/4। আবার t3/4 প্রুফটা এরকমভাবেও করা যেতে পারে যেটা এখানে আছে, বাট আমি আরও সহজে করে দেখিয়ে দিয়েছি, সিম্পল লজিক। সেটা হচ্ছে t4তে কী হবে, কনসেন্ট্রেশন হবে অ্যাট টাইম টি হয়ে যাবে ইনিশিয়াল কনসেন্ট্রেশনের 1/4, কারণ 3/4 আমার কনজিউম করে ফেলেছে, তারপরে 1/4 আমার পড়ে আছে, ব্যাস হয়ে গেল। তাহলে a0/80 জায়গায় আমি a0 বসাবো, আর 80 জায়গায় a0/4, তাহলে লগ 4 চলে আসবে, আমার t3/4 ভ্যালু চলে এলো। t3/4 সাথে যদি আমি t1/2 কম্পেয়ার করি তাহলে দেখবো t1/2টা হচ্ছে 0.693/k, তাহলে t3/4 কী হবে, 2 ইন্টু t1/2, সিম্পল লজিক। তাহলে এখানে আমাদের দেখো হয়ে গেল সিম্পল ফার্স্ট অর্ডার রিয়াকশানের ফর্মুলা, এখানে আর কিছু নেই। এবারে ফার্স্ট অর্ডার রিয়াকশানটাকে কোনো সময় একটু টিপিক্যাল, যদি খুব শক্ত কোশ্চেন হয় তখন এইরকম একটা প্রশ্ন আসতে পারে, এটাকে বলা হয় ইন্টারভাল ফর্মুলা। আচ্ছা, ইন্টারভাল ফর্মুলা মানে কি, এখানে হচ্ছে দুটো টাইম তোমাকে বলা থাকবে, যেরকম এখানে দেখো একটা টাইম বলা আছে না, যে কে ইকোয়ালস টু আমার রিয়াকশানটায় কী আসছে, দেখো আমার রিয়াকশানটা কী আছে, কে ইকোয়ালস টু 2.303/t ইন্টু লগ a0/80, তাহলে একটাই তো টাইম, একটাই টাইমে বলা হচ্ছে কতটা মনে করো এখানে কমে গেছে, বা কতটা অ্যামাউন্ট রিয়্যাক্ট করে ফেলেছে, এই ধরনের জিনিস বলা হচ্ছে। তাহলে তুমি সেখান থেকে বলতে পারবে যে রেট কনস্ট্যান্টটা কত হচ্ছে, এরকম একটা ক্যালকুলেশন।
কিন্তু এখানে অন্য জিনিস, এটা হচ্ছে ইন্টারভাল ফর্মুলা। ইন্টারভাল ফর্মুলা মানে কি বলো তো, দুটো টাইম তোমাকে বলে দেওয়া হচ্ছে, আর দুটো টাইমে তোমায় বলে দেওয়া হচ্ছে যে কতটা করে রিয়্যাক্ট করেছে, তাহলে তুমি কি করে বার করবে, তার জন্য এটা দেওয়া আছে। মানে কি দেখো, এইখানে বলা আছে যে x1 আর x2 আর দ্য অ্যামাউন্ট কনজিউমড অ্যাট T1 আর T2, মানে দুটো টাইম বলা আছে। তাহলে T1 আর T2 দুটো আলাদা আলাদা টাইম বলা আছে, এবং সেই অনুযায়ী বলা হয়েছে এই দুটো টাইমে ধরে নাও যে T1 টাইমে x1 অ্যামাউন্ট কনজিউম হয়েছে, আর T2 টাইমে ধরে নাও x2 অ্যামাউন্ট কনজিউম হয়েছে। তাহলে আমরা ফর্মুলাটা কীভাবে বার করব, তাহলে হবে k ইকুয়ালস টু 2.303 বাই T2 মাইনাস T1 ইন্টু লগ a মাইনাস x1 বাই a মাইনাস x2। বোঝা গেছে তো? এটা কিন্তু তখনই আমরা ইউজ করব যদি আমার দুটো টাইমে দুখানা এইরকম বলে দেওয়া থাকে অ্যামাউন্ট চেঞ্জ হয়েছে। বাট একটা টাইমে অ্যামাউন্ট চেঞ্জ হয়েছে মানে হচ্ছে নর্মাল যে আমাদের ইকুয়েশন ফার্স্ট অর্ডার সেইটা। আর এটাকে ওই জন্য আমরা কি বলেছি, ইন্টারভাল ফর্মুলা। ইন্টারভাল ফর্মুলা মানে কি, আমার দুটো টাইম বলে দেওয়া থাকবে। ফর এক্সাম্পল একটা রিয়াকশনের ক্ষেত্রে আমি বললাম 30 মিনিটে 1/4, 30 মিনিটে হাফ রিয়াক্ট করে ফেলেছে, এটা আমি বললাম। আর একটার ক্ষেত্রে মনে করে বললাম 45 মিনিটে 3/4 রিয়াক্ট করে ফেলেছে। তাহলে কিভাবে বার করব, তখন এই ফর্মুলাটা আমরা ইউজ করব। বোঝা গেছে জিনিসটা? ক্লিয়ার হয়েছে তো? দেখে নাও। আচ্ছা, বাকি এইগুলো আশা করি আমরা সব বুঝে গেছি। সেটা কি, যখন আমরা রেট ভার্সেস কনসেন্ট্রেশন করছি ফর ফার্স্ট অর্ডার রিয়াকশান, এটা একদম সিম্পল। কেন? কারণ এক্ষেত্রে কী হবে, ফার্স্ট অর্ডার রিয়াকশানের ক্ষেত্রে কী হবে, কে ইন্টু রিয়াক্ট্যান্টের যে কনসেন্ট্রেশন আছে সেই রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশন টু দি পাওয়ার 1 হবে, তবেই তো আমার ফার্স্ট অর্ডার রিয়াকশান। তাহলে রেট ভার্সেস কনসেন্ট্রেশন কী হবে, লাইক ওয়াই ইকুয়ালস টু এম এক্স, একদম ওয়াই ইকুয়ালস টু এম এক্সের মতো, কোনো সি নেই। এই জন্যে কী হবে, অরিজিন থেকে পাস হবে এবং এরকমভাবে যাবে। আর স্লোপটা যদি আমাকে জিজ্ঞাসা করে স্লোপ কত হবে, স্লোপ হবে আমার কে। হয়ে গেল। এবার দেখো, টি হাফের সাথে বলেছি আমার কার রিলেশান, এর রিলেশান। এখন এইটুকু আমরা জানি টি হাফ ইকুয়ালস টু কী হয়, 0.693 বাই কে। দেখো টি হাফের সাথে এর কি কোনো রিলেশান আছে, কোনো রিলেশান নেই। ওই জন্য টি হাফের সাথে এর কি হবে, কার্ভটা এই রকম হবে, কারণ টি হাফ এর ওপরে ডিপেন্ডই করে না, তাই না? টি হাফের সাথে এর দেখো কোনো রিলেশানই নেই। আচ্ছা, লগ এ মাইনাস এক্স ভার্সেস টি, লগ এ মাইনাস এক্স ভার্সেস টি হলে তাহলে কি হয়ে যাবে, তাহলে দেখো আমার নেগেটিভ আসবে স্লোপটা। কেন? কারণ সিম্পল, দেখো আমার কি আসছে, এটা আমরা যেটা বার করেছিলাম সেটা হচ্ছে কি, কে ইকুয়ালস টু 2.303 ডিভাইডেড বাই টি ইন্টু লগটা কি আসে আমার, A0/AT, এটাই তো আমাদের আসে, তাই তো? এইটা আমাদের আসে। তাহলে এবার দেখো জিনিসটা বোঝার চেষ্টা করবে। যদি এটাকে আমি ভেঙে দিই তাহলে কি আসবে, KT ইকুয়ালস টু 2.303 একেবারে করে দিচ্ছি, ঠিক আছে, একবারে করছি। KT/2.303 ইকুয়াল টু, দেখো এটা আমরা লিখতে পারি যে লগ A0 মাইনাস হচ্ছে লগ AT, দেখো এটা লিখতে পারি। তাহলে এখান থেকে দেখো একটা ইকুয়েশন পাবো, সেটা কি, লগ এটি ইকুয়ালস টু হচ্ছে লগ A0 মাইনাস KT/2.303। দেখো এটা পাবো তো? এই অবধি দেখো সবাই বুঝতে পেরেছো কিনা, এই অবধি ক্লিয়ার হয়েছে তো? দেখো ব্যাস, এইটা যদি ক্লিয়ার হয়ে থাকে, দেখো লগ এটি যেটা, এই লগ এটিটাই তো লগ এ মাইনাস এক্স, তাই না? আবার যেটা লগ A0 এটাই তো আবার লগ এ, যদি আমি ওই মানে ভ্যালুগুলো ধরে দেখি। আর মাইনাস কি হচ্ছে, KT/2.303 এটা। তাই আমার লগ এটি ভার্সেস যদি আমাকে টি দেয়, অথবা লগ এ মাইনাস এক্স ভার্সেস যদি আমাকে মনে করো টি দেয়, তাহলে আমার কার্ভটা কি আসবে, দেখো এইটা আসছে ওয়াই ইকুয়ালস টু সি মাইনাস হচ্ছে এম এক্স। আর যেখানে এম এর ভ্যালুটা কত আসছে, এম এর ভ্যালুটা হচ্ছে -K/2.303। দেখো নেগেটিভ স্লোপ, তাহলে এই স্লোপটা দেখো কি আসছে, -K/2.303। আর এই যে ভ্যালুটা, এইটুকু যে এই ভ্যালুটা আসবে সেটা কি, সেটাই তো আমার সি এর ভ্যালু। এটা তো হচ্ছে সি, সি মানে কত এখানে, এখানে সি মানে হচ্ছে লগ A0টা। দেখো বোঝা গেছে কিনা? কোথাও যদি বুঝতে অসুবিধা হয় বলবে আমাকে।
কেটি বাই 2.303 ইকলস টু লগ A0 বাই মাইনাস এটি হয়েছিল, তাহলে লগ এটি ইকলস টু লগ A0 মাইনাস কেটি বাই 2.303 করলাম। এই লগ এটিটাই হচ্ছে লগ A মাইনাস এক্স, আবার লগ A0 মানেই হচ্ছে লগ এ। তাহলে লগ A মাইনাস এক্স ভার্সেস যদি আমি টি কার্ভটা করি, তার মানে এটা হচ্ছে ওয়াই ইকলস টু মাইনাস এম এক্স প্লাস সি, এই ধরনের কার্ভ। তাহলে কনস্ট্যান্ট টার্ম হচ্ছে এইটুকু হচ্ছে, তার মানে আমার কনস্ট্যান্ট টার্মটা হচ্ছে, তাহলে এইটা হচ্ছে সি এর ভ্যালু লগ A0। স্লোপটা তাহলে কী হবে, মাইনাস এম এক্স, এখানে মাইনাস এম হচ্ছে স্লোপ, তাহলে মাইনাস এমটা কি, এখানে হচ্ছে এম বাই ভ্যালুটা হচ্ছে মাইনাস কে বাই 2.303, তাহলে স্লোপটা হবে মাইনাস কে বাই 2.303। দেখো বুঝতে পেরেছো এটা? রোজলিনা ক্লিয়ার তো পুরো? দেখে নাও। হ্যাঁ স্যার, হ্যাঁ। ঠিক আছে। শুধু একটা জিনিস সাধারণত তোমাদের পড়বে না, মানে মোস্টলি হচ্ছে কখনোই ওয়েস্ট বেঙ্গল বোর্ডে পড়বে না, বাট তাও আমি একটা জিনিসই শুধুমাত্র রিকোয়েস্ট করব তোমাদের মনে রাখার জন্য, সেটা হচ্ছে এই ইকুয়েশনটা। এই ইকুয়েশনটা কি? এই ইকুয়েশনটা হচ্ছে ইন জেনারেল ইকুয়েশন। ইন জেনারেল ইকুয়েশন মানে হচ্ছে কোনো একটা পার্টিকুলার যদি অর্ডার অফ রিয়াকশান দিয়ে দেয়, তাহলে আমরা তার ডিরেক্টলি রেট ইকুয়েশন এখান থেকে বার করে নিতে পারি। যদি মনে করো আমাকে বলে ফার্স্ট অর্ডার রিয়াকশান, তাহলে কী হবে, হ্যাঁ এটা ফার্স্ট অর্ডার রিয়াকশানের জন্য অ্যাপ্লিকেবল নয়, জাস্ট এইটা বলে দিচ্ছি। এখানে এন নট ইকলস টু 1, মনে করো জিরো অর্ডার রিয়াকশান, তাহলে এন বসাবো 0। যদি ফার্স্ট অর্ডার রিয়াকশান হয় তাহলে এনটা 1, কিন্তু এখানে এনটা আমি 1-এর জন্য এটা অ্যাপ্লিকেবল নয়। যদি সেকেন্ড অর্ডার রিয়াকশান হয় এনটা 2, থার্ড অর্ডার রিয়াকশান N3, তার জন্যে যেরকম আসবে এটাই হয়ে যাবে আমাদের পার্টিকুলার একটা রেট ইকুয়েশান। এইটা আমি একটু মনে রাখতে বলছি, যদিও অ্যাকচুয়ালি ওয়েস্ট বেঙ্গল বোর্ডে আসার চান্সই প্রায় 99%। কেন? কারণ তোমাদের বোর্ডে শুধুমাত্র ফার্স্ট অর্ডার অ্যান্ড জিরো অর্ডার রিয়াকশান আছে, বাকি কোনো অর্ডার অফ রিয়াকশান নেই। বাট তাও এটা মনে রাখলে সুবিধাটা কি, সুবিধাটা হচ্ছে বাই চান্স মনে করো আউট অফ সিলেবাস কোশ্চেন এলো, এখন আমরা তো জানি না আউট অফ সিলেবাস কোশ্চেন এলে পরে নাম্বার দেবে কি দেবে না, এগুলো তো বোঝা মুশকিল, তাও কিন্তু তোমরা অ্যাটেম্প্ট করে নিতে পারবে যদি এটা মনে রাখতে পারো। জাস্ট সেকেন্ড অর্ডার রিয়াকশান মনে করো বললো, তাহলে সেকেন্ড অর্ডার রিয়াকশানের ক্ষেত্রে আমি কী লিখবো, জাস্ট এনটা আমি লিখে দেবো 2, দেখো আমার পুরোটা বেরিয়ে যাবে, কে ইন্টু টি হাফ দিয়ে বেরিয়ে যাবে। এই দুটো যদি ইকুয়েশান মনে রাখতে পারো, তাহলে যে কোনো রেট ইকুয়েশান তুমি বার করে দিতে পারবে, শুধুমাত্র ফার্স্ট অর্ডারের জন্য নয়। ফার্স্ট অর্ডারটা যেটা আমরা করেছি এরকমভাবে, বাট জিরো অর্ডার হোক, সেকেন্ড অর্ডার হোক, থার্ড অর্ডার হোক, যে কোনো অর্ডার অফ রিয়াকশানের রেট ইকুয়েশান কিন্তু আমরা এখান থেকে বের করে দিতে পারি। এটা মনে রাখাটা অবশ্যই কম্পিটিটিভের জন্য তো মাস্ট, কম্পিটিটিভের জন্য মনে রাখতেই হবে, কিন্তু যেহেতু এটা আমি বোর্ডের জন্য পড়াচ্ছি, বোর্ডের জন্য এটাকে আমরা ম্যান্ডেটারি একবারও বলবো না। কিন্তু যদি মনে রাখতে পারো তাহলে সুবিধা একটু আছে, কারণ কখন কী ধরনের প্রশ্ন চলে আসে সেটা তো বোঝা মুশকিল। দুম করে একটা মনে করো সেকেন্ড অর্ডার দিল, নিঃসন্দেহে সেটা কিন্তু আউট অফ সিলেবাস, বাট ওই সময় তো তোমরা পাজেল ফিল করবে, যদি অ্যান্সার করে আসতে পারো তাহলে করে আসবে। হ্যাঁ এবার একটা জিনিস বলে দিই, আমার ভুলে যাবো হয়তো পরে, কোনো কোশ্চেন যদি না পারো, মনে করো পরীক্ষায় আছে কোনো কোশ্চেন না পারো, দাগ নাম্বার অবশ্যই লিখে চলে আসবে, কারণ অনেক সময় এটা হতে পারে আউট অফ সিলেবাস কোশ্চেন হলো বা কোশ্চেনটা ভুল আছে, তাই অবশ্যই দাগ নাম্বারটা লিখে আসবে, তাহলে তোমায় মার্কস দিয়ে দেবে। কিন্তু যদি কিছু না লিখে আসো কোনো মার্কস তোমরা পাবে না, এই জন্যে প্রত্যেকটা কোশ্চেনের দাগ নাম্বার আর তারপরে একটা ওয়ার্ড অ্যাটলিস্ট লিখে দিয়ে চলে আসবে, যাতে অ্যাটলিস্ট মার্কসটা পেয়ে যেতে পারো যদি সেটা আউট অফ সিলেবাস কোশ্চেন হয়, অথবা যদি রং কোশ্চেন থাকে মার্কস তোমাকে ওখানে অ্যাওয়ার্ড করে দেবে, কিন্তু কোশ্চেনটার নাম্বারে যদি না লেখো তাহলে মার্কস পাবে না, এই জন্যে নাম্বার লিখে দেবে। এবার ফর এক্সাম্পল যদি সেকেন্ড অর্ডার বা থার্ড অর্ডার রিয়াকশান পড়ে যায়, বাই চান্স যদি পড়ে, জাস্ট ট্রাই করে দিয়ে ছেড়ে দেবে, এই যেটা বলে দিলাম ইন জেনারেল ইকুয়েশন, এখান থেকে জাস্ট ট্রাই করবে, ট্রাই করে ছেড়ে দেবে। বাট তোমাদের কিন্তু সিলেবাসে সেকেন্ড অর্ডার বা থার্ড অর্ডার রিয়াকশান নেই, এই জন্যে এরপরে যেগুলো আছে আমি সেকেন্ড অর্ডার রিয়াকশান বা মনে করো থার্ড অর্ডার রিয়াকশান এটা আমি পড়াবো না, জাস্ট আমরা ফার্স্ট অর্ডারটাই যেটা পড়িয়েছি ওটাই থাকবে। চলো এইটা একটা করো কোশ্চেন। এই রোজলিনা এই অবধি বোঝা গেছে তো? হ্যাঁ স্যার। ঠিক আছে, কার্ভগুলো কিন্তু ভালো করে নিজেরা করার চেষ্টা করবে, কার্ভ মুখস্থ করার মতো কিছু নেই, নিজেরা করবে দেখবে ইজিলি পারবে, কার্ভ মুখস্থ করার মতো কিচ্ছু নেই।
অ্যান্সার কি 30 আসবে? অ্যান্সারটা 30 কি ইউনিট? ইউনিট না বললে তো অ্যান্সার মিলল না। 30, আওয়ার হ্যাঁ 30 আওয়ার্স। রোজলিনা এসছে এটা? কাউন্ট করতে। ঠিক আছে। 90% of a reaction, 90% of a first order reaction was completed in 10 hours. তাহলে এখানে টি বলে দিয়েছে, 90% অফ দ্য রিয়াকশন বলেছে কমপ্লিট হয়ে গেছে, মানে বাকি আছে 10%। তাহলে সেখান থেকে আমি কী পেয়ে যাবো? কের ভ্যালুটা পেয়ে যাবো। দেখো এই কের ভ্যালুটা এবারে সেকেন্ড যে টার্মটা বলেছে 99.9% রিয়াকশন কমপ্লিট হচ্ছে, তাহলে ওই জায়গায় আমি বসিয়ে দেবো। মনামি এসছে? না, কেন? এই সংযুক্তা? স্যার করছি। কি করবে? কে ইকুয়ালস টু 2.3। লগ 10 এর মানটা কত? লগ 10 এর মান কি 1 করব? লগ 10 এর মান 1। দেখো এটা এলো, এটা আসার পরে কি লিখবো? দেখো আমায় কি বলেছে? 90% অফ দ্য রিয়াকশন হয়ে গেছে, তাহলে 2.303 ডিভাইডেড বাই এখানে 10 লিখবো লগ, এখানে A0/AT। এখানে ভাবো তো এটিটা কত হবে? প্রথম কেসটা দেখো, যখন 90% অফ আর রিয়াকশান হয়ে গেছে, তাহলে এটিটা কত হবে? 10% পড়ে আছে, তার মানে রিয়াক্ট্যান্ট, তার মানে এটিটা কি হবে? A0/10 হবে না? দেখো এটা বুঝতে পারছো না? তাহলে কি হয়ে যাবে? এটা লগ 10 হয়ে গেল, এটা লগ 10 হয়ে গেল, মানে কি 1 হয়ে গেল। তার মানে আমার কে এর ভ্যালুটা চলে গেল 0.2303। দেখো বোঝা গেছে এই অবধি? 30 হচ্ছে। হ্যাঁ 30। এটা হয়ে যাবে আমার আওয়ার ইনভার্স। দেখো কে এর ইউনিট হয়ে যাবে আওয়ার ইনভার্সে। এবারে এই যে কে এর ভ্যালুটা করলাম, সেটা আবার কিসে বসাবো? এই পার্টিকুলার 99.9% অফ দ্য রিয়াকশান কমপ্লিট হচ্ছে তার জন্যে। তাহলে 99.9% যদি রিয়াকশানটা কমপ্লিট হয়, তাহলে কনসেন্ট্রেশন অফ এ অ্যাট টাইম, দূর বাবা এটা লিখতেই পারছি না, কনসেন্ট্রেশন অফ এ অ্যাট টাইম টি, এটা কি লিখবো তাহলে? 0.1 পড়ে আছে, তার মানে কি হবে? 0.1/A0 পড়ে আছে। দেখো বোঝা গেছে কি এইটা? মনামি বুঝতে পেরেছো? হ্যাঁ, ঠিক আছে, চলো দ্বিতীয়টা করো, আর একটা প্র্যাকটিসের জন্য দিচ্ছি, একই অঙ্ক জাস্ট প্র্যাকটিসের জন্য। স্যার কোশ্চেনটা তো দেখা যাচ্ছে না। ও সরি সরি সরি। স্যার লগ 8 এর মান কত? ওটা ক্যালকুলেটার এবার দেখতে হবে। যাই হোক, ঠিক করেছো কিনা দেখে নাও, তাহলে বুঝতে পেরে যাবে। আমি জানি না কত আসবে, দেখতে হবে ঠিক করেছো কিনা। এইখানে এত বড় বড় করে করেছে, এত বড় কিন্তু করার দরকার নেই, আমি যেরকম শিখিয়েছি সেটা করলেই হবে। সিম্পল কি করব, এখানে 20% অফ আ ফার্স্ট অর্ডার রিয়াকশন ওয়াজ কমপ্লিটেড, তাহলে 20% কমপ্লিট হয়েছে, মানে আমি এটিটাকে কত ধরে নেবো? 80% আছে। দেখো বোঝা গেছে তো? 20% কমপ্লিট হয়েছে মানে কি 80% আছে, তার মানে 80/100 অফ A0 এটা আছে, তার মানে 8/10 আছে, তার মানে এটা আমি লিখবো 4/5। সিম্পল হয়ে গেল, এটি হচ্ছে 4/5/A0, এটা আছে। তাহলে এখান থেকে আমি কি বার করে নেবো? আমি কেটা বার করে নেবো। বোঝা গেছে তো জিনিসটা?
এই কেটা তারপরে কী বার করবো, এই 60% অফ দ্য রিয়াকশান কমপ্লিট হয়েছে সেখানে, তার মানে তখন এই 60% অফ দ্য রিয়াকশান যখন কমপ্লিট হয়েছে, তার মানে এটিটা এখন কত, 40% আছে, তার মানে 40/100 ইন্টু A0 লিখে দেবো তখন। এবারে কেটা ওই ইকুয়েশনে বসাবো। এখানে যেটা করেছে অনেক বড় বড় ওই রকমভাবে লিখে করেছে, এত লেখার দরকারই নেই, যেটা আমি এখানে বলে দিচ্ছি এইটুকুলোকে দিলেই হবে। রজলিনা বোঝা গেছে তো এটা? হ্যাঁ স্যার। ঠিক আছে। স্যার তাহলে তো এই লগের 1 থেকে 10 পর্যন্ত মানটা তো একটু জেনে রাখতে হবে না, আমাদের তো ক্যালকুলেটর দেবে না। হ্যাঁ, তোমাদের দেবে না। লগ 2 এর ভ্যালু মনে রাখবে, লগ 4 এর ভ্যালু অসুবিধা নেই কারণ 2a স্কোয়ার, লগ 8 এর ভ্যালু অসুবিধা নেই 2 এর কিউব। আমার কথাটা বুঝতে পেরেছো? লগ 2 যদি আমি জেনে রাখি তাহলে লগ হ্যাঁ 4 এর ভ্যালু পেলাম, লগ 8 এর ভ্যালু পেয়ে গেলাম। লগ 2 জেনে রাখবে, লগ 3 জেনে রাখবে, মোর দ্যান এনাফ। আর কিছু ভ্যালু জানার দরকার নেই, যেগুলো দেবে সেগুলো এমনিই পারবে। স্যার, লগ 5। হ্যাঁ সরি, লগ 2, 3 আর 5 ওটা বলতে ভুলে গেছি। লগ 2, 3 আর 5 এই তিনটে জেনে রাখবে, আর কিছু লাগবে না। কেন? কারণ 2 এর ভ্যালু জেনে রাখলে 4 পাবে, 8 পাবে, কারণ 2a স্কোয়ার মানে 2 ইন্টু লগ 2, 2 এর কিউব মানে 3 ইন্টু লগ 2 হয়ে গেল। লগ 3 এর ভ্যালু জেনে রাখলে তুমি 9 এর ভ্যালুটাও পেয়ে যাবে, আর শুধু লগ 5 এর ভ্যালুটা জেনে রাখবে, ব্যাস 1 to 10 হয়ে গেল। শুধু তিনটে ভ্যালু জেনে রাখবে, লগ 2, 3 আর 5। ঠিক আছে? ঠিক আছে স্যার। ব্যাস আর লগ কিছু। 7টা। লগ 7 দেবে না, এটুকু শিওর থাকো। লগ 2, লগ 5 আর লগ 3 এই তিনটে ভ্যালু জেনে রাখলেই হয়ে যাবে। লগ 7 অত শক্ত দেবে না সাধারণত। চলো একটা কোশ্চেন তোমায় দেবো, হ্যাঁ এইটা করো, ইলাস্ট্রেশন 10টা করবে। একটু ডিফারেন্ট ডিফারেন্ট টাইপ আছে, সেইগুলো একটু প্র্যাকটিস করিয়ে দিলাম ব্যাস। আর এরপরে আর একটা কোশ্চেন দেবো। 12.04 অ্যাপ্রক্স। দেখো কত আসছে, হ্যাঁ 12.03 মিনিট। এই মনামিয়ার সংযুক্তা একটাও অঙ্ক হয়েছে? স্পেসিফিক্যালি সংযুক্তাকেই জিজ্ঞাসা করছি, কোনো সাড়া পাচ্ছি না তাই। হ্যাঁ স্যার। ঠিক আছে। হয়ে গেছে, চেঞ্জ করলাম। লাস্ট অঙ্ক এইটা, ইলাস্ট্রেশন নাম্বার 12। খুব ভালো প্রশ্ন, এইগুলোর জন্যই বলেছিলাম পার্টিকুলার ওই ইকুয়েশনগুলো মনে রাখার কথা, যদি বুঝতে না পারো তখন আমি দেখাবো। বলেছি ইনিশিয়াল কনসেন্ট্রেশন অফ রিঅ্যাক্ট্যান্ট ডবল করা হয়েছে, আর হাফ লাইফটা বলেছে হাফ হয়ে গেছে, যখন ওটা ডবল করেছে হাফ লাইফটা হাফ হয়ে গেছে, তাহলে বলেছে অর্ডার অফ দ্য রিঅ্যাকশন কী হবে। এইটার জন্যেই ওই বলেছিলাম না জেনারেল রেট ইকুয়েশন, এই জন্যে বলেছিলাম ওইটা মনে রাখতে, কারণ এই রকম প্রশ্ন কিন্তু অ্যাকচুয়ালি যে সিলেবাসের বাইরে তা কিন্তু নয়। এটা একটু হেল্প করে দিই আমি। দেখো টি হাফ বলেছে, এই টি হাফটা দেখো ইনভার্সলি প্রপোর্শনাল টু, দেখো আমরা লিখেছিলাম a টু দি পাওয়ার n-1, ঠিক করে দেখো এটা আমি লিখেছিলাম।
এটা ছিল হচ্ছে এই যে এই জায়গাটায় দেখো, টি হাফ অলওয়েজ কী হয়, ইনভার্সলি প্রপোর্শনাল টু এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। এটা কি ইনিশিয়াল কনসেন্ট্রেশন, এটাই তো ছিল ইনিশিয়াল রিঅ্যাক্ট্যান্টের কনসেন্ট্রেশন। তাহলে আমরা যেখানে লিখছিলাম ওটা কথা গেল এই জায়গাটায় দেখো, টি হাফ ইনভার্সলি প্রপোর্শনাল টু এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। তার মানে দেখো এখানে তো দুটো বলেছে, এখানে দুটো কেস বলেছে, তাহলে আমরা কি লিখতে পারি দেখো তো, টি হাফ অফ ওয়ান বাই টি হাফ অফ টু ইকুয়ালস টু কী হবে তাহলে, এ ওয়ান টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, আর ওপরে হবে তার মানে এ টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। দেখো এটা লিখতে পারি, পারি তো? অ্যান্সার কি টু আসছে? হ্যাঁ, অ্যান্সার যত সম্ভব টু আসবে মনে হচ্ছে। এটা কি, এটা লিখতে পারি তো? দেখো মনামি, রোজলিনা, সংযুক্তা, তিনজনকেই জিজ্ঞাসা করছি, এটা লেখা যেতে স্যার পারে? এটা কি হয় স্যার? ওই কি বলে টি হাফ টু দি পাওয়ার টুটা কোথা থেকে আসলো? হাফ লাইফ বিকামস হাফ মানে ওটা আবার যখন হাফ হয়ে যাচ্ছে সেটাকে বোঝাতে চাইছে? বুঝলাম না, কি বললে বলো? মানে ওই দুটো মানে দুটো টাইম কেন আসলো? ওটা তো দুটো বলেছে, এই যে ইনিশিয়াল কনসেন্ট্রেশন অফ রিঅ্যাক্ট্যান্টস আর ডবলড, দেন হাফ লাইফ বিকামস হাফ, মানে হাফ লাইফের ভ্যালুটা হাফ হয়ে যাচ্ছে যখন ইনিশিয়াল কনসেন্ট্রেশনটাকে আমি দ্বিগুণ করে দিলাম। যে মনে করো হাফ লাইফটা যার ক্ষেত্রে 10 বছর ছিল, এখন দেখা যাচ্ছে হাফ লাইফটা 5 বছর হয়ে গেল, এইটা বোঝাচ্ছে। ও আচ্ছা। মানে মনে করো কোনো একটা রিঅ্যাক্ট্যান্ট ছিল, রিঅ্যাক্ট্যান্টটার মনে করো প্রথমে ছিল রিঅ্যাক্ট্যান্টটা 10 মোল, তখন হয়তো দেখা যাচ্ছে হাফ লাইফটা হলো 10 বছর ধরে নাও। এখন বলছি যে রিঅ্যাক্ট্যান্টের যে কনসেন্ট্রেশনটা ওটাকে আমি 20 করে দিলাম, তাহলে দেখা যাচ্ছে হাফ লাইফটা তখন হয়ে গেল 10-এর জায়গায় 5 বছর। এইটা বোঝার চেষ্টা করেছে। এর জন্য আমার কি লাগবে, এই ইকুয়েশনটা লাগবে, যে টি হাফ ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, যেখানে এটা কি ইনিশিয়াল ভ্যালুটা ছিল। এটা স্মল এও লিখতে পারো অথবা ক্যাপিটাল এও লিখতে পারো, কোনো অসুবিধা নেই। কেউ যদি চায় ক্যাপিটাল এ নট দিয়েও লিখতে পারে, যেটা আমরা দেখিয়েছিলাম। তাহলে টি হাফ 1/2 ইকুয়ালস টু কী হবে, এ টু বাই এ ওয়ান হোল টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। ব্যাস, এরপরে যেটা বলেছে সেটাই তুমি লিখে দেবে। কি বলেছে, ইনিশিয়াল কনসেন্ট্রেশন অফ রিঅ্যাক্ট্যান্টস আর ডবলড, তাহলে এ টুটা কী হলো, এ টুটাকে আমি লিখবো 2 × A1 এখানে। আর কি বলেছে, হাফ লাইফ বিকামস হাফ, তার মানে আমার টি হাফ অফ টু, এটা কি হবে হাফ অফ T1, টি হাফ ওয়ান। এত শর্ট হয়ে যাচ্ছে জায়গাটা, টি হাফ অফ টু ইকুয়ালস টু তাহলে কী হবে, হাফ ইন্টু দেখো বলা আছে টি হাফ অফ ওয়ান। দেখো বুঝতে পেরেছো? ব্যাস এই কন্ডিশনটা আমরা এখানে বসাবো, এই কন্ডিশনটা বসালে আমি এন ইকুয়ালস টু 2 পেয়ে যাবো। বুঝতে পেরেছো কিনা দেখো, হ্যাঁ স্যার। ক্লিয়ার তো? দেখো সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। ব্যাস ঠিক আছে, চলো তাহলে এইবারে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে পুরোপুরি কলিশন থিওরিতে। কলিশন থিওরি অফ কেমিক্যাল রিঅ্যাকশনস জিনিসটা কি আগে বোঝার চেষ্টা করো। প্রথমত হচ্ছে একটা পার্টিকুলার যখন কেমিক্যাল রিঅ্যাকশন হচ্ছে, একদম শুরুতে কি আছে, রিঅ্যাক্ট্যান্ট মলিকিউলসগুলোই তো আছে, তাই না? তাহলে রিঅ্যাক্ট্যান্ট মলিকিউলসগুলো আলটিমেটলি করবেটা কি, নিজেদের মধ্যে ঝগড়া করবে, এছাড়া তো আর কোনো কাজ নেই। কারণ নিজেদের মধ্যে যদি ঝগড়া না করে তাহলে কখনোই তো প্রোডাক্টে কনভার্ট হতে পারবে না। দুটো রিঅ্যাক্ট্যান্ট মলিকিউলস, ফর এক্সাম্পল আমি বললাম নাইট্রোজেন আর হাইড্রোজেন আছে, এখন নাইট্রোজেন গিয়ে হাইড্রোজেনের সাথে যতক্ষণ না ঝগড়া করছে বা কোলাইড করছে, ততক্ষণ পর্যন্ত তো আর NH3 তৈরি হতে পারবে না। মনে করো হাইড্রোজেন আর ক্লোরিন আছে আলাদা আলাদা, হাইড্রোজেন গিয়ে যতক্ষণ না ক্লোরিনের সাথে কলিশন হচ্ছে ততক্ষণ পর্যন্ত তো আর HCl হবে না। এই জন্য এটাকে কি বলা হচ্ছে, কলিশন থিওরি। এই কলিশন থিওরি যখন হচ্ছে তাহলে বিটুইন রিঅ্যাক্ট্যান্ট মলিকুলস একটা কলিশন হবে। এই কলিশনটা এমনি নর্মাল হলেই কি আমার নর্মাল প্রোডাক্টে কনভার্ট হবে না, দেখতে হবে অ্যাকচুয়ালি কতটা কলিশন হচ্ছে, ফ্রিকোয়েন্সি কতটা, সেইটা আমাদের দেখতে হবে। দেখা যাচ্ছে কি যে টোটাল নাম্বার অফ কলিশনস পার সেকেন্ড ইন ইউনিট ভলিউম ইজ কল্ড কি কলিশন ফ্রিকোয়েন্সি। তাহলে কলিশন ফ্রিকোয়েন্সি আমরা কি বলবো, যে 1 সেকেন্ডে কতগুলো কলিশন হচ্ছে, টোটাল নাম্বার অফ কলিশনস পার সেকেন্ড ইন ইউনিট ভলিউম, সেইটাকে আমরা বলবো কলিশন ফ্রিকোয়েন্সি। যেটা দেখা যায় সব থেকে বেশি হবে কি গ্যাসিয়াস রিয়াকশানসের ক্ষেত্রে। কেন? কারণ ওই যে বলেছিলাম সলিডগুলো হচ্ছে কি সিস্টেমিক একটা অ্যারেঞ্জমেন্টে আছে, লিকুইড মলিকুলস তার থেকে কম সিস্টেমেটিক, আর গ্যাসিয়াসের মধ্যে তো সিস্টেমই নেই, ছেড়ে দাও, পাগলের মতো এদিক ওদিক দৌড়ায় গ্যাস। তাহলে গ্যাসিয়াস মলিকুলসগুলোর মধ্যে কী হবে, কলিশন সব থেকে বেশি হবে, কারণ ওরা হচ্ছে হাইয়েস্ট কাইনেটিক এনার্জি গেইন করে আছে।
লিকুইড মলিকুলসগুলোর মধ্যে তুলনামূলকভাবে কলিশন কম, সলিডের মধ্যে তো অত্যন্ত কম হবে। তাই জেনারেলি আমরা কি বলেছি দেখো, এইটার সব থেকে বেশি ভ্যালুটা হবে সেটা কার ক্ষেত্রে? গ্যাসিয়াস সাবস্টেন্সের ক্ষেত্রে। এবং ভ্যালুটা দেখতে পাচ্ছ কি হচ্ছে, হিউজ। 1 সেকেন্ড এবং ইউনিট ভলিউম যেটা ধরা হয়েছে সেন্টিমিটার কিউবিক, মানে পার সেন্টিমিটার কিউবিক পার সেকেন্ডে কলিশনটা দেখো একবার 10⁻25 টু 10⁻28 কলিশনস। ভাবতে পারছো একবার কত কোটি? 1 সেকেন্ডে নাকি এতগুলো কলিশন হচ্ছে। এই যে কলিশনটা হচ্ছে এটাই কিন্তু অ্যাকচুয়ালি রিঅ্যাক্ট্যান্ট থেকে আমাদের প্রোডাক্টে কনভার্ট করাচ্ছে। এবং এগুলোকেই আমরা কি বলবো, এর মধ্যে কিছু কিছু কলিশনস আছে যেগুলোকে আমরা কি বলবো, এফেক্টিভ কলিশনস। সব কলিশন কিন্তু এফেক্টিভ নয়। মানেটা কি? এইটা আবার কী ধরনের কথা হলো? স্যার বলছেন কলিশন হচ্ছে আবার এফেক্টিভ কলিশন নয়, মানে কি? ফর এক্সাম্পল কি, একদম সহজ ভাষায়, হাস্যকর ভাষায় একটু বলি, যে মনে করো তোমার বাড়িতে মশা আছে আর কানের দ্বারে গুনগুন করছে, তুমি 4 বার ধরে থাপ্পড় মারলে, তার মানেই যে মশাটা 4 বারের মধ্যে 4টে মশা মরে যাবে তার তো কিছু নয়। এফেক্টিভ কতগুলো? 4 বার মারার পরে হয়তো 1 বার মশাটা মরেছে, মানে 1 বার হচ্ছে এফেক্টিভ। বোঝা গেছে জিনিসটা? ঠিক একই রকমভাবে মনে করো যেরকম আমরা এরকম ফুটবল খেলছি, অথবা মনে করো ক্রিকেট খেলছে, একটা বল এলো, সে বলটাতে ওই শটটা ট্রাই করলো বাট পারলো না। একই ধরনের বল আবার একটা এলো বা ট্রাই করলো, সেটা কিন্তু হালকা হয়তো এজে লেগে বেরিয়ে গেল। এই রকম 4-5 বার ট্রাই করার পরে দেখা গেল একটা শট প্রপারলি কানেক্ট হয়েছে, তাহলে এফেক্টিভনেস হচ্ছে 1/5, 5টার মধ্যে একটা। ঠিক একই রকমভাবে এখানে প্রচুর কলিশন হতে পারে, দুম দাম এদিক ওদিক মারছে, ঝগড়া করছে, অনেক কিছু হতে পারে, কিন্তু এফেক্টিভ কলিশনটা দরকার। এফেক্টিভ কলিশন যতক্ষণ না পর্যন্ত হবে ততক্ষণ কিন্তু অ্যাকচুয়ালি প্রোডাক্ট ফর্ম হবে না। আর এই এফেক্টিভ কলিশনটা কিন্তু হবে একটা স্মল ফ্র্যাকশন, খুব কম। এতগুলো কলিশন হতেই পারে, 10⁻25 টু 10⁻28, হিউজ নাম্বার অফ কলিশনস, কিন্তু এফেক্টিভ কলিশন হবে খুব স্মল ফ্র্যাকশন। কেন? ওই একই কারণ। সেটা কি? সেটা হচ্ছে ফর এক্সাম্পল, এখন মনে করো আমরা খুব বড় বড় প্লেয়ার এরম বিরাট কোহলি ফোহলি দেখে নিয়েছি, ঠিক আছে, কিন্তু যে মনে করো ক্রিকেট খেলা প্র্যাকটিস করছে, এখন তাকে হয়তো বলা হলো তুমি একটা কভার ড্রাইভ শট মারো। আমি 100টা বল যদি তাকে করা হয়, আমি নয় মানে এমনি বলছি, 100টা বল যদি তাকে করা হয়, হয়তো দেখা গেল একটাও কভার ড্রাইভ মারতে পারিনি প্রপারলি। কেন? কারণ তার এফেক্টিভনেস খুব কম, তখন ও শেখেইনি। হয়তো একটা বা দুটো শট হয়তো কানেক্ট হয়ে গেল ভালোভাবে। সেই একইভাবে আমরা বলছি কলিশন অনেক হতে পারে, বাট তার এফেক্টিভনেস অত্যন্ত কম। কারণ এফেক্টিভনেসের জন্য যেরকম মনে করো একটা শট কানেক্টও করছে, কভার ড্রাইভ যখন কানেক্ট করছে, তখন কোন 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 জিনিসগুলো দরকার আছে? প্রপার টাইমিং দরকার আছে, একদম ব্যাটের পার্টিকুলার একটা পজিশানে রাখার দরকার আছে, ফুট স্টেপ দরকার আছে, তাহলে কিছু কিছু কন্ডিশান আছে। ঠিক একই রকমভাবে যেরকম আমরা ফুটবল খেলি, যখন একটা কেউ শ্যুট নিচ্ছে দূর থেকে, এই যখন শ্যুট নিচ্ছে তখন কিন্তু প্রপার শ্যুট যে সবসময় হবে তা নয়, তারও একটা এফেক্টিভনেস আছে। তাই সেটা কি? সেটা হচ্ছে পার্টিকুলার কোনো একটা ডিস্টেন্স থেকে দৌড়ে যাওয়া, লেফট ফুট মানে সাইড ফুট সাপোর্টিং ফুটটা ঠিক জায়গায় রাখা, যে পাটা দিয়ে মারছে তার প্রপার জায়গায়, বলের প্রপার জায়গায় হিট করা, এবং পায়ের পার্টিকুলার যে অংশটা হিট করার কথা সেইটা প্রপার টাইমিং হওয়া। তাই এই কন্ডিশানগুলো যদি হয় তবে কিন্তু শটটা পারফেক্ট হবে। তাহলে এফেক্টিভনেসটার জন্য কিছু কিছু কন্ডিশান আছে। ঠিক একই রকমভাবে যখন এই কলিশনগুলো হচ্ছে, এফেক্টিভ কলিশনের জন্য কিছু কিছু কন্ডিশান আছে। সেই কন্ডিশানগুলো কী কী? প্রথমত হচ্ছে রিঅ্যাক্টিং মলিকিউলস মাস্ট পজেস আ মিনিমাম অ্যামাউন্ট অফ এনার্জি, এটা 1 নম্বর। আর সেকেন্ড দিস দ্য মানে ভাইটাল পয়েন্ট, সেটা হচ্ছে প্রপার ওরিয়েন্টেশন। প্রপার ওরিয়েন্টেশন যদি না হয় তাহলে কখনোই কলিশনের জন্যে ঠিক মতো প্রোডাক্ট তৈরি হবে না। কলিশন হতেই পারে, দুম দাম এই ওই ওদিকে ঠেললো, কার সাথে ঝগড়া করলো, তাতে কিছু হবে না। মানে ঠিক একই রকমভাবে ওই একটা জিনিস আমাদের বলা হয় না, যে মনে করো যার এক্সপিরিয়েন্স হয়ে গেছে, একটা মনে করো কৌটো আছে, কৌটোর ঢাকনাটা বন্ধ হয়ে আছে, আমরা কিছুতেই খুলতে পারছি না, বাট যার এক্সপিরিয়েন্স আছে সে সাইডে এসে হালকা মনে করো একটুখানি মারলো, দুম করে ঢাকনাটা খুলে গেল, তাহলে তার হচ্ছে এফেক্টিভনেস বেশি, মানে প্রপার জায়গায় মারতে হয়েছে, তবেই কিন্তু সেখানে ঢাকনাটা খুলে গেছে। ঠিক একই রকমভাবে এখানে যখন কলিশনটা হচ্ছে, প্রপার ওরিয়েন্টেশনটা দরকার, তবেই গিয়ে কিন্তু প্রোডাক্ট তৈরি হচ্ছে দুটো রিঅ্যাক্ট্যান্ট মলিকুলস করে গিয়ে। আর প্রথমটা কি বলেছি, এই যে রিঅ্যাক্ট্যান্ট মলিকুলসগুলো আছে তাদের মধ্যে কিন্তু মিনিমাম অ্যামাউন্ট অফ এনার্জি থাকতে হবে। এইটা নর্মালি আমরা প্র্যাকটিক্যালি বুঝতে পারবো না, এটা একটা থিওরিটিক্যাল জাস্ট অ্যাপ্রোচ। এই যে বিটা বলেছি, প্রপার ওরিয়েন্টেশন অফ কলিশন, এইটা আগে বুঝিয়ে দিই, তারপরে আমরা এই থ্রেশহোল্ড এনার্জিতে আসবো। দেখো জিনিসটা আগে বোঝো, এইটা দেখো বুঝতে পারছো কিনা। এই যে কেস 1 প্রপার ওরিয়েন্টেশনটা দেখো, এই যে এ মনে করো একটা আছে, মনে করো H2 আর Cl2 রিয়াকশান হচ্ছে,
H2 আর Cl2 যখন রিয়াকশান হচ্ছে, কলিশনটা দেখো কীরকমভাবে হয়েছে। এই H2 আর Cl2 একদম পরপর নিজেদের মুখোমুখি অ্যাটাকটা করেছে, এটাকে বলছি আমরা প্রপার ওরিয়েন্টেশন। তখন কি হচ্ছে, এরা এরকমভাবে ভেঙে গেল, তাহলে তৈরি হয়ে গেল কি HCl। বোঝানোর জন্য জাস্ট বলছি এটা একটা এক্সাম্পল দিয়ে। তাহলে এটা একটা হলো অ্যাক্টিভেটেড কমপ্লেক্স ট্রানজিশন স্টেট, সেখান থেকে প্রোডাক্ট। বাট কলিশন কি শুধু এরকম হবে না, ভুলভাল যে কোনো দিকে হতে পারে। এইটা হচ্ছে একটা পারফেক্ট কন্ডিশন বা পারফেক্ট ওরিয়েন্টেশন, বাট অনেক রকম ওরিয়েন্টেশন হতে পারে। তার মধ্যে একটা ইমপ্রপার ওরিয়েন্টেশনের একটা এক্সাম্পল জাস্ট আমরা বলেছি। দেখো মনে করো এ আর বিটা এরকমভাবে অ্যাটাক করছে, এইরকম মুখোমুখি, কী হবে, এইটা তৈরি হয়েছে, এখান থেকে কোনো প্রোডাক্টই তৈরি হবে না। আবার এই এ আর বি আলাদা হয়ে গেল, তাহলে এখান থেকে কোনো প্রোডাক্টই তৈরি হলো না। এই জন্যেই বলেছি যে প্রপার ওরিয়েন্টেশনটার প্রয়োজন আছে। সেটা এর ক্ষেত্রে যেরকম একটা জাস্ট H2 আর Cl2 যেরকম, এটা তুমি ধরে নাও যে এ মানে হচ্ছে HH আর বিবি মানে হচ্ছে Cl। তাহলে এইটা যদি যখন হচ্ছে প্রপার ওরিয়েন্টেশনে ম্যাচ হচ্ছে, তখন এটা মাঝখান থেকে এরকম ভেঙে যাচ্ছে, মাঝখান থেকে ভেঙে গেলে দেখো কি তৈরি হয়ে যাবে, তাহলে আমার নর্মালি হচ্ছে HCl এইরকমভাবে তৈরি হয়ে যাচ্ছে, এটা যদি মাঝখান থেকে ভেঙে যায়, সরি। বাট এইটা যদি মনে করো এখন প্রপার ওরিয়েন্টেশনে না থাকে, যে কোনোভাবে অ্যাটাক করতে পারে। যেরকম আমরা এখানে যে এই একটা দেখিয়েছি, মনে করো বিবি, শুধু যে এরম হবে তা নয়, এটা এদিক থেকে আসতে পারে, যাই আসুক না কেন, যদি প্রপার ওরিয়েন্টেশন ম্যাচ না করে তাহলে কিন্তু প্রোডাক্ট তৈরি হবে না। তাই এখানে নাম্বার অফ কলিশনস আমার মনে হতে পারে যে এত হিউজ, তার মানে তো এমনি প্রোডাক্ট তৈরি হয়ে যাবে, তা নয়, জাস্ট স্মল ফ্র্যাকশান, সেইটাই হচ্ছে প্রপার ওরিয়েন্টেশনে। এবারে স্মল ফ্র্যাকশান কেন, কারণটা বোঝো, এমনিই বুঝতে পারবে। যদি মনে করো এইটা প্রপার ওরিয়েন্টেশন হয়, যেটা আমরা লিখেছি, এইটা যদি মনে করো প্রপার ওরিয়েন্টেশন হয়, তার মানে ভাবো কতগুলো অ্যাঙ্গেলে অ্যাটাক হতে পারে। তাহলে সেই এতগুলো অ্যাঙ্গেলের রেসপেক্টে এর প্রবাবিলিটিটা কি, নেগলিজিবল। মানে বুঝতে পেরেছো কত কম ফ্র্যাকশন অ্যাকচুয়ালি প্রপার ওরিয়েন্টেশনে আসবে। কারণ এইটা যদি আমরা পার্টিকুলার প্রপার ওরিয়েন্টেশন ধরি, এটা তো 360 ডিগ্রি অ্যাঙ্গেলে, মানে 359 ডিগ্রি পর্যন্ত ইমপ্রপার ওরিয়েন্টেশন। তার মানে কত প্রবাবিলিটি, অত্যন্ত কম। তাহলে 10^25 বা 28 কলিশনস হতে পারে, হিউজ নাম্বার অফ কলিশনস, কিন্তু যে কলিশনগুলোর প্রোডাক্ট তৈরি হয়েছে তার নাম্বার কিন্তু অত্যন্ত কম, ভেরি স্মল ফ্র্যাকশন অফ কলিশনস, যেটা কিন্তু এফেক্টিভ। এই জন্যে আমরা বলেছি, দেখো এই জায়গাটায় কমেন্টটা করেছিলাম যে স্মল ফ্র্যাকশন অফ দিস কলিশনস আর ক্যাপাবল টু কনভার্ট রিঅ্যাক্ট্যান্ট টু প্রোডাক্ট, দিস কলিশনস আর কল্ড অ্যাজ এফেক্টিভ কলিশনস। বোঝা গেছে এই অবধি? দেখো সবাই বুঝতে পেরেছো কিনা আগে, ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। ঠিক আছে, চলো এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে থ্রেশহোল্ড এনার্জি আর অ্যাক্টিভেশন এনার্জি। একদম সিম্পল লজিক্যাল জিনিস, কনসেপ্টটা বুঝবে তাহলে দেখবে নিজেরাই পারবে। থ্রেশহোল্ড এনার্জি আর অ্যাক্টিভেশন এনার্জি জিনিসটা যখন আমরা পড়বো, আগে একটুখানি আমাদের বুঝতে হবে যে কোনটা এক্সোথার্মিক রিয়াকশন হয় আর কোনটা এন্ডোথার্মিক হয়, সেটা আগে বোঝো। দেখো যখন আমরা এনার্জি প্রোফাইল করি, তখন এই বাঁদিকেরটা কি, বাঁদিকেরটা রিয়াক্ট্যান্ট, ডান দিকেরটা প্রোডাক্ট। এটা হলো আমার রিয়াক্ট্যান্ট, এটা হলো প্রোডাক্ট। এখন দেখো যদি আমি বলি স্টেবিলিটি দেখো প্রোডাক্টটা রিয়াক্ট্যান্টের থেকে বেশি হয়েছে। প্রোডাক্টের স্টেবিলিটি যদি রিয়াক্ট্যান্টের থেকে বেশি হয়, তার মানে এটা কি হয়ে যাবে, নিঃসন্দেহে এক্সোথার্মিক হবে, কারণ প্রোডাক্টটা স্টেবিলিটি বেশি। আর এক্সোথার্মিক মানে কি, ডেল্টা এইচ নেগেটিভ। আর ডেল্টা এইচটা আমি কোত্থেকে পাবো, এই রিয়াক্ট্যান্ট আর প্রোডাক্টের মধ্যে যে ডিফারেন্সটা, এটাই হয়ে গেল ডেল্টা এইচ। তাহলে এখানে ডেল্টা এইচটাকে আমরা নেগেটিভ বলবো এবং এটা এক্সোথার্মিক। ঠিক একই রকমভাবে আমি যদি একটা কার্ভ করি, যেখানে মনে করো আমি রাখলাম রিয়াক্ট্যান্টটা নিচে আর প্রোডাক্টটা ওপরে, তাহলে এখানে কি হয়ে গেল আমার, এখানে স্টেবিলিটিটা হলো দেখো রিয়াক্ট্যান্টটার কিন্তু প্রোডাক্টের থেকে বেশি। রিয়াক্ট্যান্টের স্টেবিলিটি যদি প্রোডাক্টের থেকে বেশি হয়, তাহলে রিয়াক্ট্যান্ট কি প্রোডাক্টে কনভার্ট হতে চাইবে? কখনোই হতে চাইবে না। তাহলে রিয়াক্ট্যান্ট প্রোডাক্টে কখন কনভার্ট হবে, আমি যদি বাইরে থেকে কোনো এনার্জি দিই, যদি বাইরে থেকে আমি জোর করে কোনো এনার্জি প্রোভাইড করি, তবে রিয়াক্ট্যান্টটা গিয়ে প্রোডাক্টে কনভার্ট হবে। তার মানে এটা কী ধরনের প্রসেস হবে, এটা হয়ে যাবে আমার এন্ডোথার্মিক। তাহলে এন্ডোথার্মিক মানে কি হয়ে গেল, এটা ডেল্টা এইচটা পজিটিভ, সরি ডেল্টা এইচটা হয়ে গেল আমাদের পজিটিভ। ডেল্টা এইচের ভ্যালুটা আমি কীভাবে আঁকবো, ওই একই জিনিস, রিয়াক্ট্যান্ট আর প্রোডাক্টের মধ্যে যে ভ্যালুটা হবে সেটাই ডেল্টা এইচ, কিন্তু ডেল্টা এইচটা এক্ষেত্রে কী আসবে, আমার পজিটিভ ভ্যালু আসবে। ব্যাস এইটুকু যদি বুঝে যাও, দেখো থ্রেশহোল্ড আর অ্যাক্টিভেশন এমনিই বুঝে যাবে। আগে দেখো এক্সোথার্মিক আর এন্ডোথার্মিকের এই পার্টটা বুঝতে পেরেছো কিনা, তারপরে আমি থ্রেশহোল্ড এনার্জি আর অ্যাক্টিভেশন এনার্জি তোমাদের বলে দেবো। আগে এক্সোথার্মিক আর এন্ডোথার্মিক দেখো। এক্সোথার্মিকটা আরেকবার একটু বলবেন? হ্যাঁ নিশ্চয়ই। এক্সোথার্মিক মানে কি, এক্সোথার্মিক মানে হচ্ছে দেখো এখানে আমার
এক্সোথার্মিক মানে কি আগে বলো? এক্সোথার্মিক মানে হচ্ছে হিট রিলিজ করবে। হিট রিলিজ কখন করছে? যদি প্রোডাক্টটা বেশি স্টেবল হয় দেন রিয়াক্ট্যান্ট, তাহলে রিয়াক্ট্যান্টের থেকে প্রোডাক্ট বেশি স্টেবল, তাহলে রিয়াক্ট্যান্ট সহজেই আমার প্রোডাক্টে কনভার্ট হয়ে যাবে, কারণ রিয়াক্ট্যান্ট তো আনস্টেবল, তাহলে রিয়াক্ট্যান্টটা সহজেই প্রোডাক্টে কনভার্ট হবে এবং এনার্জি রিলিজ করবে। তাই যেখানে প্রোডাক্টের স্টেবিলিটি রিয়াক্ট্যান্টের থেকে বেশি সেটা হয়ে যাবে এক্সোথার্মিক। আর এক্সোথার্মিক হলে আমরা কি জানি? ডেল্টা এইচের ভ্যালুটা হবে নেগেটিভ। কিন্তু ডেল্টা এইচটা আমরা গ্রাফ থেকে কি বুঝবো? এই রিয়াক্ট্যান্ট অ্যান্ড প্রোডাক্টের যে বেস লেভেলটা আছে এদের মধ্যে যে ডিফারেন্সটা সেটাই হয়ে গেল ডেল্টা এইচ, কিন্তু ডেল্টা এইচটাকে আমি তখন নেগেটিভ লিখবো। ঠিক একই রকমভাবে যখন এন্ডোথার্মিক পড়ছি তখন আমরা কি বলছি? রিয়াক্ট্যান্টটা কিন্তু প্রোডাক্টের থেকে বেশি স্টেবল। তাহলে রিয়াক্ট্যান্ট যদি প্রোডাক্টের থেকে বেশি স্টেবল হয় তাহলে ও তো রিয়াকশান করতে চাইবে না। কখন রিয়াকশান করবে? যদি আমি বাইরে থেকে হিট দিই, তার মানে হয়ে গেল এন্ডোথার্মিক প্রসেস। তার মানে ডেল্টা এইচের ভ্যালুটা আমি কি লিখবো? পজিটিভ লিখবো। কিন্তু ডেল্টা এইচটা আমরা গ্রাফিক্যালি কী শো করব? এই যে রিয়াক্ট্যান্ট আর প্রোডাক্ট এই দুজনের মধ্যে যে বেস লেভেলের ডিফারেন্স সেটাই হয়ে যাবে আমাদের ডেল্টা এইচ। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। ঠিক আছে, এইবার দেখো তোমরা আগে এক্সোথার্মিক আর এন্ডোথার্মিক এটা বুঝতে পেরেছো কিনা, তারপরে আমরা পড়বো থ্রেশহোল্ড এনার্জি আর অ্যাক্টিভেশন এনার্জিটা। আগে এইটা দেখো। যেটুকু আমি বুঝিয়েছি আগে দেখো সেইটা বুঝেছো কিনা। শরীর আর আমার টানছে না গো, মানে তোমাদের এই ক্লাস এই মানে এক্সট্রা ক্লাস নিয়ে নিয়ে আর সত্যি আর নেই, মানে শরীরটা কঙ্কাল হয়ে গেছে এবার আমার। বাট একটা জিনিসই ভালো লাগে যখন তোমার রেজাল্টটা খুব ভালো করো, বাট এই যে তোমরা যখন পড়ো না, একদম এই পরীক্ষা নিলেও পরীক্ষা দাও না, যখন এইগুলো করো না, মানে আমার আর ভালো লাগে না তখন। মানে এত কষ্ট করার পরেও যখন দেখি যে তোমাদের একদম আউটপুট নেই তখন খুব ফ্রাস্ট্রেশন ফিল হয়। বাট আমরা না, সত্যি কথা বলছি, এরকম ছিলাম না। সত্যি কথা বলতে মানে আমি আমার কথা বলছি না, আমরা বলছি, মানে আমাদের ব্যাচ বলছি, আমরা কিন্তু অ্যাটলিস্ট পড়াশোনাটা করতাম, পারি না পারি আলাদা ব্যাপার। তোমাদের একটা জিনিস দেখছি, তোমরা খুব রিল্যাক্সড, পড়াশোনাটাকে একদম সেই ছেলে খেলার মতো করে দিয়েছো একদম। ঠিক আছে, এই অবধি বোঝা গেছে তো? তিনজনকেই জিজ্ঞাসা, সরি চারজনকেই জিজ্ঞাসা করছি, সংযুক্ত এই অবধি বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। ঠিক আছে, দেখো এইবার আসবে আমাদের অ্যাক্টিভেশন এনার্জি আর থ্রেশহোল্ড এনার্জি। থ্রেশহোল্ড এনার্জি বোঝার জন্যে একদম সিম্পল লজিক বলছি। থ্রেশহোল্ড এনার্জিটা কি হচ্ছে? থ্রেশহোল্ড এনার্জি হচ্ছে সিম্পল, একদম বটম থেকে হাইয়েস্ট পিক, দ্যাট ইজ দ্য থ্রেশহোল্ড এনার্জি। বোঝা গেছে জিনিসটা? থ্রেশহোল্ড এনার্জিটা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। থ্রেশহোল্ড এনার্জি তাহলে আমরা কি বললাম? বটম থেকে একদম হাইয়েস্ট পিক, বটম থেকে। তাহলে ডেফিনেশনটা কি হচ্ছে? ডেফিনেশনটা দেখো এখানে যেটা লেখা আছে, মিনিমাম এনার্জি উইচ মাস্ট বি পজেসড বাই রিয়াক্টিং মলিকিউলস ফর এ কেমিক্যাল রিয়াকশন টু অকার। তাহলে আমরা কি বলবো? বটম থেকে একদম ওপর অবধি এটা হচ্ছে থ্রেশহোল্ড। এই বটম থেকে একদম ওপর অবধি এটা হচ্ছে থ্রেশহোল্ড। বোঝা গেছে এই অবধি? ক্লিয়ার তো? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, এইবার আমরা পড়বো অ্যাক্টিভেশন এনার্জি। অ্যাক্টিভেশন এনার্জিটা কি? অ্যাক্টিভেশন এনার্জি হচ্ছে বেস লেভেল থেকে হাইয়েস্ট অবধি। মানে কি? যদি আমি অ্যাক্টিভেশন এনার্জিটা ফরওয়ার্ড রিয়াকশনের জন্য দেখি, তাহলে ফরওয়ার্ড রিয়াকশন কোথা থেকে শুরু হবে? রিয়াক্ট্যান্ট থেকে প্রোডাক্ট। তাহলে আমার ফরওয়ার্ড রিয়াকশনের জন্য অ্যাক্টিভেশন এনার্জি কোনটা হবে? রিয়াক্ট্যান্টের বেস লেভেল থেকে হাইয়েস্ট পয়েন্ট। বোঝা গেল? এবারে তাহলে ব্যাকওয়ার্ড রিয়াকশনের জন্য আমার অ্যাক্টিভেশন এনার্জি কোথায় হবে? প্রোডাক্টের বেস লেভেল থেকে আমার হাইয়েস্ট পয়েন্ট। ঠিক একই রকমভাবে আমরা যখন এন্ডোথার্মিকের জন্য দেখব তখন অ্যাক্টিভেশন এনার্জি অফ ফরওয়ার্ড রিয়াকশন কী হবে তাহলে? বেস লেভেল থেকে হাইয়েস্ট পয়েন্ট। আবার অ্যাক্টিভেশন এনার্জি অফ প্রোডাক্ট সাইড কী হবে তাহলে? ব্যাকওয়ার্ড রিয়াকশানে কী হবে তাহলে? প্রোডাক্টের বেস লেভেল থেকে হাইয়েস্ট পয়েন্ট। বোঝা গেছে তাহলে অ্যাক্টিভেশন এনার্জিটা কি? হ্যাঁ স্যার। আচ্ছা, বেস থেকে হাইয়েস্ট। বেস লেভেল, এই যে এইটা হচ্ছে রিয়াক্ট্যান্টের বেস লেভেল, এটা প্রোডাক্টের বেস লেভেল।
তাহলে অ্যাক্টিভেশন এনার্জি যদি ব্যাকওয়ার্ড রিয়াকশানের জন্য হয় তাহলে কী হবে, প্রোডাক্ট থেকে তো রিয়াক্ট্যান্ট, ব্যাকওয়ার্ড রিয়াকশন মানে প্রোডাক্ট থেকে রিয়াক্ট্যান্ট আসছে, তাহলে প্রোডাক্টের বেস লেভেল থেকে হাইয়েস্ট পয়েন্ট হলো, এটা হচ্ছে ব্যাকওয়ার্ড রিয়াকশনের অ্যাক্টিভেশন এনার্জি। ফরওয়ার্ড রিয়াকশনের অ্যাক্টিভেশন এনার্জি কী হবে, রিয়াক্ট্যান্টের বেস লেভেল থেকে আমার হাইয়েস্ট পয়েন্টটা। বোঝা গেছে এই অবধি? হ্যাঁ স্যার। ঠিক আছে, এইবার দেখো জিনিসটা বোঝার চেষ্টা করো। এইটুকু ভ্যালু তো আমার ডেল্টা এইচ, এই যে এইটা হচ্ছে আমার ডেল্টা এইচ। তাহলে দেখো ডেল্টা এইচ ইকুয়ালস টু, আমি কি এইটা লিখতে পারি যে ডেল্টা এইচ ইকুয়ালস টু আমার হয়ে যাবে কি ই এ এফ মাইনাস ই এ বি। দেখো লিখতে পারি, হ্যাঁ দেখো ইএএফ মাইনাস ইএবি করলে তবেই কিন্তু এখানে নেগেটিভটা আসবে। আর এখানেও দেখো আমরা লিখতে পারি যে ডেল্টা এইচ ইকুয়ালস টু হচ্ছে ইএ ফরওয়ার্ড মাইনাস হচ্ছে ইএ ব্যাকওয়ার্ড। এখন দেখো এটা পজিটিভ চলে আসবে, সরি নেগেটিভ, না ভুল বললাম, এইটার ক্ষেত্রে পজিটিভ আসবে, এইটার ক্ষেত্রে নেগেটিভ, সরি। হ্যাঁ দেখো বুঝতে পেরেছো, এই কারণে দেখো আসছে এক্সোথার্মিক আর এন্ডোথার্মিক। বোঝা গেছে এই অবধি? হ্যাঁ স্যার। তাহলে ডেল্টা এইচ কিন্তু আমরা সবসময়ের জন্য কি লিখবো, অ্যাক্টিভেশন এনার্জি অফ ফরওয়ার্ড মাইনাস ব্যাকওয়ার্ড, অথবা যেটা আমরা বলেছিলাম সেটা কি এইচপি মাইনাস এইচআর, মানে রিয়াক্ট্যান্ট মাইনাস প্রোডাক্টের লেভেলটা, রিয়াক্ট্যান্ট আর প্রোডাক্টের লেভেলের মধ্যে যেটা থাকবে সেটাই হচ্ছে ডেল্টা এইচ, এই যে তার মানে হচ্ছে এইচপি মাইনাস এইচআর সবসময়ের জন্যই। তাহলে ডেল্টা এইচ আমরা কি লিখবো, এইচপি মাইনাস এইচআর এটা লিখবো, অর আমরা ডেল্টা এইচ কি লিখবো, অ্যাক্টিভেশন এনার্জি অফ ফরওয়ার্ড মাইনাস হবে আমার অ্যাক্টিভেশন এনার্জি অফ ব্যাকওয়ার্ড। ক্লিয়ার হয়েছে? দেখো এই অবধি এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, কোনটা অ্যাক্টিভেশন এনার্জি, কোনটা থ্রেশহোল্ড এনার্জি, কোনখানে ডেল্টা এইচ, এন্ডোথার্মিক হলে ডেল্টা এইচের ভ্যালুটা কী হবে, এক্সোথার্মিক হলে ডেল্টা এইচের ভ্যালুটা কী হবে, এবং ডেল্টা এইচের ভ্যালু আমি কী করে পাবো, যদি অ্যাক্টিভেশন এনার্জি বলে দেয় তাহলে ডেল্টা এইচের ভ্যালু কী করে বার করব, যদি আমার এনথ্যালপি অফ প্রোডাক্ট আর এনথ্যালপি অফ রিয়াক্ট্যান্ট বলে দেয় তাহলে ডেল্টা এইচের ভ্যালু আমি কী করে বার করব। পুরো জিনিসটা একবার দেখো, যদি কোথাও বুঝতে অসুবিধা হয় আমি 2-3 মিনিট সময় দিচ্ছি, যদি কোথাও বুঝতে অসুবিধা হয় সেটা বলবে, আমি আবার ক্লারিফাই করব, কারণ এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। আমি আবার ক্লারিফাই করবো, বাট 2-3 মিনিট দেখো, বুঝে নাও জিনিসটা। রোজলিনা পুরো বুঝতে পেরেছো এটা? হ্যাঁ স্যার। হ্যাঁ ঠিক আছে মনামি, মনামি মোটামুটি। কোথায় অসুবিধা আছে বলো, অসুবিধা না যদি না বলো আমি কি করে বলবো। ঠিক আছে। ঠিক আছে অর্চিষা, হ্যাঁ স্যার পেরেছি বুঝতে। ঠিক আছে, আর সংযুক্তা, হ্যাঁ স্যার। ঠিক আছে চলো, ওকে। আচ্ছা এইবারে আমরা যেটা দেখব সেটা হচ্ছে এই পার্টিকুলার যে অ্যাক্টিভেশন এনার্জিটা বলছি সেটা মেনলি কার কার ওপর ডিপেন্ড করে। এইটা একদম সোজা, কিচ্ছু নেই। দেখো অ্যাক্টিভেশন এনার্জি কার কার ওপর ডিপেন্ড করতে পারে, আমার রিঅ্যাক্ট্যান্টটা কীরকম তার ওপর। কেন আমরা বলছি রিঅ্যাক্ট্যান্টের ওপরে, কারণ রিঅ্যাক্ট্যান্টের মধ্যে কটা বন্ড আছে, বন্ডের ধরন কীরম, ওর মধ্যে বন্ড এনার্জি কীরম, অ্যাক্টিভেশন এনার্জি কীরম হবে, নিঃসন্দেহে সেটা তো রিঅ্যাক্ট্যান্টেরই ক্যারেক্টারিস্টিক্স, তাই না? এখন যদি বলি আমি N2 আছে রিঅ্যাক্ট্যান্টে, আর N2-র মধ্যে তো নাইট্রোজেন 3খানা বন্ড আছে, তাহলে 3খানা বন্ডকে ভাঙতে গেলে তো বেশি এনার্জি লাগবে, তাহলে নিঃসন্দেহে অ্যাক্টিভেশন এনার্জি আরও বেশি দিতে হবে। বাট মনে করো আমার কাছে H2 আছে, হাইড্রোজেন হাইড্রোজেন বন্ড একটা বন্ড আছে, তাহলে আমার ওটাকে ভাঙতে কম এনার্জি লাগবে, তাহলে অ্যাক্টিভেশন এনার্জি আমার কম হবে।
আবার মনে করো আমি বললাম O2 মনে করো আছে, ও ডবল বন্ড, তাহলে এর বন্ড এনার্জি হাইড্রোজেনের থেকে বেশি হবে, আবার নাইট্রোজেনের থেকে কম হবে, তাহলে এইটাকে ভাঙতে তুলনামূলক একটু বেশি এনার্জি দিতে হবে, বাট নাইট্রোজেনের থেকে কম। এই জন্য রিঅ্যাক্ট্যান্টের যে নেচার, কী ধরনের রিঅ্যাক্ট্যান্ট, তাতে কতগুলো বন্ড আছে, তাদের মধ্যে বন্ড স্ট্রেংথ কীরকম, বন্ড এনার্জি কীরকম, তার ওপর তাহলে এটা ডিপেন্ড করবে। এটা হচ্ছে নেচার অফ রিঅ্যাক্ট্যান্ট। আর একটা তো ইজিয়েস্ট পার্ট, দ্যাট ইজ প্রেজেন্স অফ ক্যাটালিস্ট। কারণ এটা আমরা জানি যে ক্যাটালিস্ট যদি আমরা ইউজ করি, যদি আমরা পজিটিভ ক্যাটালিস্ট ইউজ করি, তাহলে কী হবে, অ্যাক্টিভেশন এনার্জি আমার কমে যাবে। অ্যাক্টিভেশন এনার্জি আমার কমবে কখন, যদি আমরা পজিটিভ ক্যাটালিস্ট ইউজ করি। এখানে কোথায় পজিটিভ ক্যাটালিস্ট লেখারি, ইন প্রেজেন্স অফ ক্যাটালিস্ট দিয়েছে মানে পজিটিভ ক্যাটালিস্ট। আর যদি নেগেটিভ ক্যাটালিস্ট আমরা ইউজ করি, তাহলে কী হয়ে যাবে, সেখানে অ্যাক্টিভেশন এনার্জিটা আমার বেড়ে যাবে। বোঝা গেছে জিনিসটা? এটা তো আশা করি তোমরা সবাই জানো। দেখো এইখানে ওই জন্য লেখা আছে যে এইটা হচ্ছে আমাদের ক্যাটালিস্ট। ক্যাটালিস্ট মানেই কিন্তু পজিটিভ ক্যাটালিস্ট, শুধু ক্যাটালিস্ট মানেই কিন্তু পজিটিভ ক্যাটালিস্ট। তাহলে পজিটিভ ক্যাটালিস্টে দেখো অ্যাক্টিভেশন এনার্জিটা কমে গেছে, দেখো এইটা হচ্ছে অ্যাবসেন্স অফ ক্যাটালিস্ট। আর যেখানে মনে করো তোমার আছে ক্যাটালিস্ট ইনহিবিটার, বা মনে করো নেগেটিভ ক্যাটালিস্ট আছে, তাহলে সেক্ষেত্রে কী হবে, অ্যাক্টিভেশন এনার্জিটা বেড়ে যাবে। এটা যদি আমি একবার দেখাই, তাহলে আমি এখানে একবার দেখাচ্ছি, সেটা কি বোঝার চেষ্টা করবে। আমি কিন্তু বাঁ দিকেরগুলো আর লিখছি না, এই পোটেনশিয়াল এনার্জি, রিয়াকশান কোঅর্ডিনেট মানে প্রগ্রেস অফ রিয়াকশান, এগুলো আর লিখছি না। মনে করো এটা হচ্ছে রিয়াক্ট্যান্ট আর প্রোডাক্ট। রোজলিনা বলবে এটা এক্সোথার্মিক রিয়াকশান না এন্ডোথার্মিক রিয়াকশান আমি লিখেছি। এক্সোথার্মিক। ভেরি গুড, দিস এক্সোথার্মিক রিয়াকশান আমি এটা করেছি। আমি ধরে নিলাম এটা হচ্ছে অ্যাবসেন্স অফ ক্যাটালিস্ট এটা। এবারে বলো, সংযুক্তা বলো। আমি মনে করো প্রেজেন্স অফ ক্যাটালিস্ট করছি, যেখানে প্রেজেন্স অফ ক্যাটালিস্ট বলা মানেই কিন্তু প্রেজেন্স অফ পজিটিভ ক্যাটালিস্ট। প্রেজেন্স অফ পজিটিভ ক্যাটালিস্টে কার্ভটা কীরকম হবে? পজিটিভ ক্যাটালিস্ট হলে কার্ভটা নর্মালি হবে। নর্মাল মানে কিরাম হবে? নর্মাল আবার কি জিনিস? মানে ফার্স্টে পিকে রিচ করবে, তারপর কি পিকে রিচ করবে? তাহলে ক্যাটালিস্টের ভূমিকাটা কি? যদি পজিটিভ ক্যাটালিস্ট হয় তাহলে পিকে রিচ করবে। ক্যাটালিস্টের ভূমিকাটাই হচ্ছে অ্যাক্টিভেশন এনার্জিকে কমিয়ে দেবে। এইটা তো আমার অ্যাক্টিভেশন এনার্জি, সরি দূর বাবা, এইটা তো আমার অ্যাক্টিভেশন এনার্জি ফরওয়ার্ড রিয়াকশানের। তাহলে অ্যাক্টিভেশন এনার্জিকে কমাবে না, তাহলে আমার যদি প্রেজেন্স অফ ক্যাটালিস্ট হয় তাহলে কি হবে? এইটা হবে। কি যে শুনছো আর কি বুঝছো কে জানে। এতদিনে তো শিখেছো যে ক্যাটালিস্ট সবসময়ের জন্যই কী হয়, অ্যাক্টিভেশন এনার্জি কমিয়ে দেয়। তাহলে অ্যাক্টিভেশন এনার্জি যদি কমায়, তাহলে আমরা এইটুকু তো জানি এটা অ্যাক্টিভেশন এনার্জি, এইটা হচ্ছে আমার অ্যাক্টিভেশন এনার্জি। তাহলে অ্যাক্টিভেশন এনার্জি যদি কমায়, তাহলে পিকটা কমবে না? বোঝা গেছে এই অবধি? বোঝা গেছে এই অবধি? হ্যাঁ স্যার। ঠিক আছে, এবারে অর্চিষা বলো, ইন প্রেজেন্স অফ ক্যাটালিটিক ইনহিবিটার বা নেগেটিভ ক্যাটালিস্টের প্রেজেন্সে কী হবে? অর্চিষা, নেগেটিভ ক্যাটালিস্টের প্রেজেন্সে কী হবে? ওর কম্পারিজনে হাইয়ার পিক হবে। রাইট, এর কম্প্যারিজনে মানে নর্মালের কম্প্যারিজনে কিন্তু হায়ার হবে। এটা কি হয়ে যাবে তাহলে? ইন প্রেজেন্স অফ নেগেটিভ ক্যাটালিস্ট। ইন প্রেজেন্স অফ নেগেটিভ ক্যাটালিস্ট। ক্যাটালিস্ট মানে কি, নেগেটিভ ক্যাটালিস্টের প্রেজেন্সে আমার এটা হায়ার হবে। তাহলে মনে করো আমরা যেটা বলতে চাইছি সেটা কি, সেটা হচ্ছে ইন প্রেজেন্স অফ ক্যাটালিস্ট। তাহলে এইটাকে এইরকমভাবে একটু লিখে দিয়ে এখানে স্টার দিয়ে লিখছি, ইন প্রেজেন্স অফ ক্যাটালিস্ট। সেটা কি হবে তাহলে? আমার অ্যাক্টিভেশন এনার্জি কি হয় ক্যাটালিস্টের প্রেজেন্সে? কমে যাবে। অ্যান্ড থ্রেশোল্ড এনার্জি সেটাও কি হবে? অ্যাক্টিভেশন এনার্জি যদি কমে, থ্রেশোল্ড এনার্জিও কমবে। আচ্ছা, ইন প্রেজেন্স অফ নেগেটিভ ক্যাটালিস্ট কি হবে? অ্যাক্টিভেশন এনার্জিটা আমার বেড়ে যাবে, অ্যান্ড থ্রেশোল্ড এনার্জি যেটা থাকবে সেটা কি হবে? সেটাও আমার বেড়ে যাবে। দেখো বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার।
ক্লিয়ার তো সবার? দেখে নাও, এইগুলো যদি ভুল করো কী করে হবে? এটা তো একদম সেই বাচ্চাদের জিনিস, যে অ্যাক্টিভেশন এনার্জি ক্যাটালিস্টের প্রেজেন্সে কমে, নেগেটিভ ক্যাটালিস্ট হলে অ্যাক্টিভেশন এনার্জি বাড়বে, আর অ্যাক্টিভেশন এনার্জি যদি কমে থ্রেশোল্ড এনার্জিও কমবে, অ্যাক্টিভেশন এনার্জি যদি বাড়ে তাহলে থ্রেশোল্ড এনার্জিও আমার বাড়বে। বোঝা গেছে তো? এই অবধি চেঞ্জ করলাম। আচ্ছা, এইটা আমরা পড়বো অ্যাকর্ডিং টু আরেনিয়াস। তার আগে একটু দেখে নিই, তারপর চলো। আরে আরেনিয়াসের থিওরিটা ঠিক আছে, আছে আছে, হয়ে যাবে আশা করছি। চলো দেখো, ফ্যাক্টরস অ্যাফেক্টিং রেট অফ, ওটা করবো। আজকে একটু দেরি তো হবে, একটু দেরি বলতে 11:15 হয়তো হবে মনে হচ্ছে। যা, কেন বলো? সকাল থেকে পড়া ছিল, ঘুম পাচ্ছে। একটুখানি করে নাও আজকে, কারণ আমি একটুখানি এটা শেষ করে দিই কেমিক্যাল কাইনেটিক্সটা, কারণ আমিও অনেক কষ্ট করছি সকাল থেকে। তোমার পড়া না, আমি পড়িয়ে পড়িয়ে হাঁপিয়ে গেছি, আমি আর পেরে উঠছি না। বাট সত্যি কথা বলতে তোমাদের জন্যই করছি, যাতে আমি ডিসেম্বরের মধ্যে সিলেবাসটা শেষ করে তোমাদের অ্যাটলিস্ট গাইড করতে পারি, পরীক্ষাগুলো নিতে পারি। একটু কষ্ট করো। আর কী বলবো বলো, এটা আমার রিকোয়েস্ট, বাকিটা তোমাদের। ঠিক আছে স্যার। আচ্ছা, ফ্যাক্টরস অ্যাফেক্টিং রেট অফ রিয়াকশন। একটা পার্টিকুলার মনে করো রিয়াকশন হচ্ছে, তার রেটটা কার কার ওপরে ডিপেন্ড করবে। প্রথমত হচ্ছে ফিজিক্যাল স্টেট। কেন ফিজিক্যাল স্টেট? ওই যে বললাম, গ্যাসিয়াস মলিকুলসগুলো হচ্ছে একদম ফ্রি পাগলের মতো ঘোরাঘুরি করে, তাহলে এদের কলিশন সব থেকে বেশি হবে। লিকুইডের কলিশন তার থেকে কম। সলিড কিন্তু সিস্টেমেটিক অ্যারেঞ্জমেন্টে আছে, ওদের মধ্যে কলিশন কিন্তু খুব একটা ভালো হবে না, কারণ ইন্টারমলিকুলার ফোর্সেস অফ অ্যাট্রাকশনটা সলিডের ক্ষেত্রে সব থেকে বেশি, তাই ও কিন্তু পাগলের মতো ছোটাছুটি করতে পারবে না। লিকুইডে একটু কম, তাই একটুও ছোটাছুটি করতে পারবে। আর গ্যাসের মধ্যে তো ইন্টারমলিকুলার ফোর্সেস অফ অ্যাট্রাকশন নেই বললেই চলে, অনেক কম। সেই জন্য ওখানে কী হবে, কলিশনটা সব থেকে বেশি হবে, তাই গ্যাস সব থেকে বেশি পরিমাণে রিয়াকশান দেবে বা রেট অফ রিয়াকশান বাড়বে। এরপরে আমরা কি বলেছি, ফিজিক্যাল সাইজ অফ পার্টিকেলস। নর্মালি দেখো, যখন ছোট হবে, দেখো ছোট ছোট মলিকিউলগুলো এই রকম কলিশনটা দেখো সব থেকে বাড়বে। কেন? এখানে দেখো আমার সারফেস এরিয়া বেড়ে যাচ্ছে, এইখানে দেখো সারফেস এরিয়াটা বেড়ে যাচ্ছে, কারণ সংঘর্ষটা অনেকটা বেশি হবে। কেন? কারণ এটা হচ্ছে স্মল সাইজ, এটা হচ্ছে স্মল সাইজ পার্টিকেলস, এটা হয়ে গেল। আর যদি আমার বড় হয়, তাহলে দেখো বড়দের মধ্যে কিন্তু এই সারফেস এরিয়ার যে কলিশনটা সেটা কিন্তু আর ভালো হবে না। কেন? সারফেস এরিয়াটা পুরোটা আর পাবে না। বোঝা গেছে জিনিসটা? যখন এটা লার্জ হয়ে গেল, তখন দেখো সারফেস এরিয়া যেটা ছিল, সারফেস এরিয়াটা কিন্তু আমার কমে গেল। সারফেস এরিয়া কমে গেলে কী হবে? কলিশন কমে যাবে। এই জন্যে দেখো আমরা যেটা বলেছি, যে রেট অফ রিয়াকশন ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু সারফেস এরিয়া, তার মানে ইনভার্সলি প্রপোর্শনাল টু সাইজ। কারণ সাইজ যদি ছোট হয়, তাহলে যখন কলিশন হচ্ছে সারফেস এরিয়ার সাথে যে সংঘর্ষ হচ্ছে, সারফেস সারফেস যে কলিশনটা, সেটা কিন্তু অনেক বেশি পরিমাণ সারফেস এরিয়াও নিতে পারছে। কিন্তু যখন একটা বড় সাইজ হয়ে গেল, তখন কিন্তু হবে না। এটা বোঝানোর জন্য একটা সিম্পল প্র্যাকটিক্যাল পারপাস বলছি। সেটা হচ্ছে, একটা জারের মধ্যে তুমি বালি যদি ভর্তি করে দাও, তাহলে ওর মধ্যে এমটি স্পেসটা তুলনামূলকভাবে কম থাকবে, রাদার দেন তুমি ছোটো ছোটো পাথর ভর্তি করবে। ছোটো ছোটো পাথর ভর্তি করলে সারফেস এরিয়ার সাথে কিন্তু সারফেস এরিয়ার টাচ সবসময় হবে না। কিন্তু যদি বালি ভর্তি করে দাও, ছোটো ছোটো কণা আছে দেখবে পুরোটায় প্রায় অনেকটা ভর্তি হবে, মানে এমটি স্পেসটা অনেকটা কম থাকবে। কেন? কারণ যেহেতু ছোট, তাই সারফেসের সাথে সারফেসের কিন্তু কানেকশনটা অনেক বেশি থাকবে। এটাই হচ্ছে লজিক। ছোট যদি মনে করো দানা হয়, তাহলে সবসময়ের জন্যই সারফেস এরিয়ার সাথে যে সারফেস এরিয়ার কলিশন সেটা অনেক বেশি হবে, তাহলে রেট অফ রিয়াকশন বাড়বে। যদি মনে করো বড় এই রকম একটা সাইজের পার্টিকেল হয়, তাহলে কী হবে, সারফেস সাথে সারফেসের যে কলিশন সেটা কিন্তু ধীরে ধীরে কমতে থাকবে এবং রেট অফ রিয়াকশন কম হবে। আর থার্ড, সেটা তো এমনি অলরেডি আমরা বলেছি, সেটা হচ্ছে কেমিক্যাল নেচার অফ রিয়াক্ট্যান্ট। কেন? কারণ রিয়াক্ট্যান্টের মধ্যে কটা বন্ড আছে, কী ধরনের বন্ড আছে, ওর বন্ড এনার্জি কীরকম, বন্ড স্ট্রেংথ কীরকম, অ্যাক্টিভেশন এনার্জি কীরকম, সেটা তো ডিপেন্ড করবে তার নেচারের ওপরে। তার যদি নেচারটা এরকম হয়, মনে করো বন্ড এনার্জি অনেক বেশি, তাহলে রেটটা কম হয়ে যাবে, সে নিজে চাইবে না বন্ডগুলোকে ভাঙতে। আর যদি মনে করো এরকম হয় যে বন্ড এনার্জি একদম কম, খুব তাড়াতাড়ি তাহলে রেট অফ রিয়াকশান হবে, মানে খুব তাড়াতাড়ি হয়ে যাবে, অ্যাক্টিভেশন এনার্জি খুব কম হয়ে যাবে, ফাস্ট আর রেট অফ রিয়াকশান হয়ে যাবে। হলো। নেক্সট, এটা হচ্ছে নেচার অফ রিয়াক্ট্যান্টের ওপরে কীরকমভাবে নির্ভর করে আমরা পড়লাম। নেক্সট হচ্ছে কি, কনসেন্ট্রেশন অফ রিয়াক্ট্যান্ট। দেখো রেট অফ রিয়াকশান কিন্তু ডিরেক্টলি হয়ে যাবে প্রপোর্শনাল টু কনসেন্ট্রেশন অফ রিয়াক্ট্যান্ট। কেন? কারণ কনসেন্ট্রেশন মানে কি, মনে করো মোল পার লিটার হচ্ছে, তার মানে কি মোলসটা তো বাড়ছে, মানে নাম্বার অফ মলিকিউলস বেড়ে যাচ্ছে। তাহলে একটা মনে করো 1 লিটার কন্টেনারে আগে 10টা মলিকিউলস ছিল, এখন 100টা করে দিলে, এরপরে 1000টা করে দিলে, তাহলে নাম্বার অফ কলিশনস বাড়বে না? যত তুমি নাম্বার অফ মলিকিউলস একটা ইউনিট ভলিউমে বাড়িয়ে দেবে, তত তো নাম্বার অফ কলিশন বাড়বে।
তাই কনসেন্ট্রেশন যত বাড়াবে তত রেট অফ রিয়াকশান দেখো বাড়তে থাকবে। নেক্সট পয়েন্ট হচ্ছে প্রেশার। দেখো প্রেশারের ওপর সাধারণত কিছু ডিপেন্ড করে না আনটিল আর আনলেস এটা গ্যাসিয়াস রিয়াকশান যদি হয়। কারণ গ্যাসিয়াস রিয়াকশান যদি হয় তাহলে যদি তুমি প্রেশার বাড়াও তাহলে রেট অফ রিয়াকশান বেড়ে যাবে। কেন? কারণ যেই তুমি প্রেশারটা বাড়িয়ে দেবে কলিশন অটোমেটিক্যালি বাড়বে। যেরকম মনে করো ফর এক্সাম্পল আমরা বলছি যে আমরা যে বাড়িতে ওই রান্না করি প্রেশার কুকারে, তা আমরা যখনই প্রেশারটা বাড়িয়ে দেবো তখন কী হবে, কলিশনটা বাড়বে, গ্যাস মলিকুলসগুলো পাগলের মতো এদিক ওদিক দৌড়াতে থাকবে, কলিশন বাড়বে, তাহলে সেখানে রেট অফ রিয়াকশান বেড়ে যাবে। বাট নর্মালি কিন্তু প্রেশারের ওপর কোনো এফেক্ট সাধারণত হয় না আনটিল অ্যান্ড আনলেস সেটা যদি গ্যাসিয়াস স্টেটে থাকে বা গ্যাসিয়াস রিয়াকশানস যদি হয়, তখন যদি আমরা প্রেশার বাড়াই তখন কিন্তু কলিশন বাড়বে এবং রেট অফ রিয়াকশান বেড়ে যাবে। নেক্সট দেখো টেম্পারেচার বাড়ালে কি হবে, একদম সিম্পল লজিক, এটা অলরেডি আগেও বলেছিলাম। টেম্পারেচার যদি আমরা বাড়িয়ে দিই তাহলে রেট অফ রিয়াকশান কী হয়, সাধারণত বেড়ে যাবে। কেন হবে? কারণ ওরা এনার্জি গেইন করছে, মানে কাইনেটিক এনার্জি গেইন করছে। আবার তাহলে কাইনেটিক এনার্জি যদি গেইন করে পাগলের মতো দৌড়াতে শুরু করবে, কলিশন আবার বাড়বে, কলিশন বাড়লে রেট অফ রিয়াকশান বাড়বে। তাই যদি আমি টেম্পারেচার বাড়াই তাহলে কী হবে, সেটা এন্ডোথার্মিক হোক অথবা এক্সোথার্মিক হোক, রেট অফ রিয়াকশান কিন্তু বাড়বে। হ্যাঁ, সেটা হয়ে যেতে পারে ব্যাকওয়ার্ড বা ফরওয়ার্ড। এন্ডোথার্মিক হলে মনে করো সেটা ব্যাকওয়ার্ড রিয়াকশান হয়ে যাবে, কিন্তু রেট অফ রিয়াকশানটা বেড়ে যাবে। আমরা একবারও বলিনি যে ওটা ফরওয়ার্ড না ব্যাকওয়ার্ড হচ্ছে, সেটা কিন্তু বলিনি, আমরা শুধু রেট অফ রিয়াকশানের কথা বলেছি। যদি এন্ডোথার্মিক রিয়াকশান হয়, আমি যদি হিট দিই তাহলে কিন্তু ফরওয়ার্ডে যাবে না, ওটা যাবে ব্যাকওয়ার্ডে, এটা থার্মোডাইনামিক্স বলছে। কিন্তু রেট অফ রিয়াকশান কি বলছে, নিঃসন্দেহে বাড়বে, সেটা ব্যাকওয়ার্ড হোক কিন্তু রেট অফ রিয়াকশান বেড়ে যাবে। কেন বাড়বে? কারণ টেম্পারেচার বাড়ালে ওই যে কাইনেটিক এনার্জি বাড়বে, কাইনেটিক এনার্জি বাড়লেই কী হলো, মলিকুলগুলো অ্যাক্টিভেটেড হয়ে গেল, তাহলে হুড়পাড় করে ছোটাছুটি করবে, নাম্বার অফ কলিশনস বাড়বে, কলিশনস বাড়লে আমার রেট অফ রিয়াকশান বেড়ে যাবে। আর এই টেম্পারেচারের সাথে দেখা গেছে প্র্যাকটিক্যালি যে যদি আমরা টেম্পারেচারটা সাধারণত 10 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়াই তাহলে রেট অফ রিয়াকশান সাধারণত প্রায় 2 থেকে 3 গুণ বেড়ে যায়, এটা দেখা গেছে। যদি আমরা টেম্পারেচার প্রায় 10 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়িয়ে দিই, মনে করো 100 ডিগ্রি সেন্টিগ্রেডে কোনো রিয়াকশান হচ্ছিল, এখন মনে করো আমরা 110 ডিগ্রি সেন্টিগ্রেড রিয়াকশান করছি, তাহলে দেখা যায় রেট অফ রিয়াকশানটা প্রায় 2 to 3 টাইমস বেড়ে যাবে। এবং এটার একটা খুব সুন্দর ইকুয়েশনও আছে, সেটা কি, সেটা হচ্ছে মনে করো দুটো রেট কনস্ট্যান্ট, একটা হচ্ছে আমরা বলছি +10 টেম্পারেচারে, মানে 110 থেকে মনে করো 110 ডিগ্রিতে হচ্ছে, মানে এরম বলছি আমি, কে মনে করো 110 ডিগ্রি, আর একটা মনে করো বললাম কে 100 ডিগ্রি, এইটা কিন্তু হয়ে যাবে প্রায় 2 থেকে 3 গুণ, এই রেট কনস্ট্যান্টটা প্রায় 2 থেকে 3 গুণ হয়ে যাবে। এটা আমরা বার করি কীভাবে, এইটা বার করি হচ্ছে এই রেশিও অনুযায়ী, যে R2/R1 মানে দুটো রিয়াকশানের রেট ইকুয়ালস টু হয়ে যাবে কি K2/K1 ইকুয়ালস টু, তার মানে হয়ে যাবে μ⁴ΔT/10, তার মানে রেটের রেশিওটা হয়ে যাবে আলটিমেটলি μ⁴ΔT/10। আর মিউটা কি, মিউটাই তো হচ্ছে KT+10/KT। এখন যদি মনে করো তোমাকে এই ধরনের কোনো ভ্যালু বলে না দিল, তাহলে কিন্তু আমি সবসময় ধরে নেবো এটা দ্বিগুণ করেই বাড়ছে। মানে সিম্পল, আমায় যদি মনে করো ম্যাথে কিছু বলে না দেয়, তাহলে আমরা কি ধরে নেবো, যে কে মনে করো আমায় বললো যে T+10 ডিভাইডেড বাই যদি আমাকে KT হয়, যদি আমায় কিছু বলে না দেয় তাহলে আমি কিন্তু দুইটাই ধরবো। আমরা 2 থেকে 3 রেঞ্জ বলি, কিন্তু আমরা ধরে নেবো 2, মানে মিউ এর ভ্যালু তখন কি হবে, 2 হবে। বোঝা গেছে জিনিসটা? লজিক্যাল হচ্ছে কি, যদি মিউ এর ভ্যালু আমার দেওয়া না থাকে তাহলে আমরা সবসময়ের জন্য কি ধরে নেবো, আমরা 2 ধরবো। মানে 10 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার যদি আমি ইনক্রিজ করি তাহলে আমার যে রেট কনস্ট্যান্ট আছে বা রেট যেটা আছে সেটা কতটা বাড়বে, আমার দ্বিগুণ হয়ে যাবে। রেট কনস্ট্যান্ট যে রিয়াকশানটা হবে সেটা আমার দ্বিগুণ হয়ে যাবে, মানে কেটা 2 টাইমস বেড়ে যাবে। বোঝা গেছে এই অবধি? এই অবধি কি ক্লিয়ার হয়েছে? এই ঘুমিয়ে টুমিয়ে পড়লে নাকি সব? হ্যাঁ স্যার ওই যে μ⁴ এই যে ΔT/10 মানে রাইট। ওটাই বোঝাতে চাইছি যে হ্যাঁ 10 ডিগ্রি বাড়ছে হ্যাঁ, না এই ডেল্টা টিটা অ্যাকচুয়ালি বোঝাচ্ছে কি কতটা টেম্পারেচার তুমি চেঞ্জ করেছো। এখন 40 ডিগ্রিও তো কেউ বাড়াতে পারে, কেউ 60 ডিগ্রি বাড়াতে পারে, তখন 60/10 মানে 2 তখন কি হয়ে যাবে, 6 হয়ে যাবে। বোঝা গেছে জিনিসটা? ও আচ্ছা। মানে কি আমি বললাম যে আমার একটা রিয়াকশান মনে করো আমি বলছি 100 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা সাপোজ বলছি, আমি সাপোজ বললাম 100 ডিগ্রি সেন্টিগ্রেডে আমি একটা রিয়াকশান করছি,
তার রেট কনস্ট্যান্ট হচ্ছে K1। এবার আমি বলছি, মনে করো এই রিয়াকশানটা আমি করছি এখন প্রায় 140 ডিগ্রি সেন্টিগ্রেডে, তখন বলছি এটা হয়ে গেল K2। বোঝা গেছে? তাহলে এখন K140 বাই মনে করো K100, এইটা অ্যাকচুয়ালি আমরা কি লিখব, মিউ টু দি পাওয়ার ডেল্টা টি, মানে কি হবে 40/10। দেখো বুঝতে পেরেছো এবারে? আচ্ছা, হ্যাঁ বুঝেছি এবার। বুঝতে পেরেছো তো এটা? হ্যাঁ স্যার, এবার আর বুঝেছি। আর এই মিউ এর ভ্যালুটা কত ধরবো, 2 ধরবো, মানে 2⁴ হয়ে যাবে এটা। ক্লিয়ার তো? হ্যাঁ স্যার, দেখো, বুঝেছি। কারণ মিউ এর ভ্যালু তো আমার বলে দেওয়া নেই, আর যদি বলে দেওয়া না থাকে তাহলে মিউ এর ভ্যালু কী ধরবো, আমি অলওয়েজ 2 ধরবো। ক্লিয়ার? হ্যাঁ। এই অর্চিষা, মনামি, সংযুক্তা, বুঝতে পেরেছো তো এই জায়গাটা? কারণ আমার মিউ এর ভ্যালু যেহেতু বলে দেওয়া নেই, আমি 2 ধরবো। এরপরে 40 ডিগ্রি 60 ডিগ্রি যা বাড়াবে আমি মিউ টু দি পাওয়ার ডেল্টা টি/10 করে দেবো। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, চলো। আচ্ছা, এবার দেখো, এইটাকে বলা হয় ম্যাক্সওয়েল অ্যান্ড বোলজম্যান এনার্জি ডিস্ট্রিবিউশন কার্ভ। কিচ্ছু নেই, একদম সোজা। কেন এটা সোজা? দেখো, যত আমি টেম্পারেচার বাড়িয়ে দেবো অ্যাক্টিভেশন এনার্জি কী হবে, তত কমে যাবে। তো আলটিমেটলি কী হবে, অ্যাক্টিভেশন এনার্জি তত কমে যাবে। কেন? কারণ যত আমি টেম্পারেচার বাড়িয়ে দিচ্ছি তত গ্যাস মলিকিউলসগুলো আরও কাইনেটিক এনার্জি গেন করছে, এবং ওটা তো অ্যাক্টিভেটেড হয়ে গেছে, তাহলে রেট অফ রিয়াকশন তো বেড়ে গেল। তাহলে যত আমি টেম্পারেচার বাড়াবো তত দেখো অ্যাক্টিভেশন এনার্জিটা আমার কমবে। এই জন্যে কী হচ্ছে, যত আমি টেম্পারেচার বাড়াচ্ছি তত এই রকম হবে, এই কার্ভটা আরও নিচে দিয়ে আসবে যখন আমি টেম্পারেচার বাড়াচ্ছি। বোঝা গেছে জিনিসটা? ক্লিয়ার হয়েছে তো? ঠিক আছে, চলো। আচ্ছা, এইবারে এইটা যদিও তোমাদের এতে আমার মনে হয় না আসবে। এইবারে আমরা যেটা পড়বো, দিস দ্য লাস্ট পোর্শন। এইবারে আমরা মোটামুটি আমরা লাস্ট পোর্শনের দিকে চলে এসেছি। লাস্ট পোর্শনটা কি? লাস্ট পোর্শন হচ্ছে আমাদের আরহেনিয়াস ইকুয়েশন। কোনো একটা পার্টিকুলার রিয়াকশনের ক্ষেত্রে রেট কনস্ট্যান্ট কে ইকুয়ালস টু আমরা লিখতে পারি এ ইন্টু e⁻ যেখানে ইএটা তো অলরেডি আমরা জানি, সেটা কি অ্যাক্টিভেশন এনার্জি। আরটা জানি ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট, যেটা আমরা জানি 8.314 যে ভ্যালুটা। টিটা হচ্ছে আমার টেম্পারেচার ইন কেলভিন। এটা কি? এটাই হচ্ছে মেন। এটাকে আমরা বলি আরহেনিয়াস কনস্ট্যান্ট বলতে পারি, পি এক্সপোনেনশিয়াল ফ্যাক্টর বলতে পারি। আর যেটা মেইন সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি ফ্যাক্টর। ফ্রিকোয়েন্সি ফ্যাক্টর মানে কি? নাম্বার অফ কলিশনস পার সেকেন্ড অ্যাট ইউনিট ভলিউম। তার মানে এটা আলটিমেটলি যেটা বলতে চাইছে সেটা হচ্ছে কতটা কলিশন হচ্ছে, সেইটাই বলতে চাইছে। বুঝতে পেরেছো এটা? ক্লিয়ার হয়েছে এটা? হ্যাঁ। আচ্ছা, এখান থেকে দেখো তোমরা বুঝতে পারবে যে কেটা তার মানে ইনক্রিজ হচ্ছে যদি আমরা টেম্পারেচার ইনক্রিজ করি। কেন? কারণ কে ইকুয়ালস টু এ ইন্টু e⁻−EA/RT, মানে কি e⁻EA/RT, এটা বোঝাচ্ছে। তার মানে আমরা যদি টেম্পারেচার বাড়াই দেখো আমার কেটা বাড়বে, তাই কে ইনক্রিজেস উইথ ইনক্রিজ ইন টেম্পারেচার। আর যদি টিটাকে আমরা ইনফিনিটি করে দিই তাহলে দেখো কে এর ভ্যালুটা হয়ে যাবে আমার এ, কারণ 1/e⁻ তাহলে ইনফিনিটি হয়ে যাচ্ছে, তার মানে ওটার ভ্যালুটা কী হবে, 1 হয়ে যাবে, মানে e⁻0 হয়ে যাচ্ছে, সরি e⁻0 হয়ে যাচ্ছে, মানে 1/1 হয়ে গেল, তাহলে কেটা নিয়ারলি ইকুয়াল টু দেখো এ হয়ে যাবে। আর k/a যদি আমরা করি তাহলে দেখো চলে আসবে e⁻−EA/RT ইকুয়াল টু আমরা কী বলতে পারি, ফ্র্যাকশন অফ মলিকিউলস হ্যাভিং এনার্জি গ্রেটার ইকুয়াল টু EA। এর সাথে তোমাদের একটা খুব ইম্পর্টেন্ট টার্ম আছে যেটা পরীক্ষায় আসে, সেটা হচ্ছে e⁻−EA/RT। এটাকেই বলা হয় বোলজম্যান ফ্যাক্টর। তাহলে আরহেনিয়াস ইকুয়েশনটা কি? কে ইকুয়ালস টু e⁻−EA/RT, আর এই e⁻−EA/RT এটাকেই বলা হচ্ছে বোলজম্যান ফ্যাক্টর। আর এইবারে লাস্ট যেটুকু আছে সেটা কি, সিম্পল হচ্ছে এই দুদিকে তুমি লক করে দাও বা ln করে দাও, তাহলে কি হবে, ln A ইন্টু ln e⁻−EA/RT। আর ln এর বেস তো ই, তার মানে আলটিমেটলি কী হয়ে যাবে, ওটা -EA/RT। তাহলে সেটাকে লগারিদম টার্মে ফেললে আমার আসবে 2.303 ইন্টু লগ কে, 2.303 লগ এ মাইনাস EA/RT। তাহলে এখান থেকে দেখো আমার ফাইনাল এক্সপ্রেশনটা এসে দাঁড়াচ্ছে এই রকম। এটাও দেখো আলটিমেটলি y ইকুয়ালস টু -mx + c,
যেখানে আমার এম এর ভ্যালুটা কত দাঁড়াচ্ছে, এম এর ভ্যালুটা দেখো আমার দাঁড়াচ্ছে এখানে মাইনাস ইএ বাই 2.303 আর, মাইনাস ইএ বাই 2.303 আর। তার মানে দেখো এটা কি হয়েছে, নেগেটিভ স্লোপ। দেখো এবার বুঝতে পেরেছো কিনা, বোঝা গেছে তো? দেখো লগ কে ভার্সেস 1/t যদি আমি স্লোপটা করি, তাহলে এইটুকুর যে ভ্যালুটা, এই যে এইটুকুর ভ্যালু, এটা কি, এটা হচ্ছে কনস্ট্যান্ট টার্মটা। কনস্ট্যান্ট টার্মটা কত, লগ এ। দেখো বুঝতে পেরেছো এটা? আর স্লোপটা কত হবে তাহলে, মাইনাস ইএ বাই 2.303 আর। সিম্পল, ওয়াই ইকুয়ালস টু মাইনাস এম এক্স বাই সি করেছি আমরা। বুঝতে পেরেছো এটা? রোজলিনা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। ঠিক আছে, এখান থেকে আর একটা ইকুয়েশন আসে। সেই ইকুয়েশনটা কি হবে, সিম্পল, তুমি দুটো টেম্পারেচারে এবার রেট কনস্ট্যান্ট বার করো। তাহলে দুটো টেম্পারেচারে যদি আমি বার করি, একটা চলে আসবে আমার লগ K1 দিয়ে, আর একটা চলে আসবে আমার লগ K2 দিয়ে। জাস্ট একটাকে আর একটা দিয়ে মাইনাস করে দাও। তাহলে আরেকটাকে দিয়ে আর একটা যদি মাইনাস করে দিই, আলটিমেটলি আমার ইকুয়েশনটা কি আসবে, লগ K2 বাই K1 ইকুয়ালস টু ইএ বাই 2.303 ইন্টু আর মাল্টিপ্লাইড বাই T2 মাইনাস T1 বাই T1 T2। এটা কি, আমরা দুটো টেম্পারেচারে দুটো রেট ইকুয়েশন পেয়েছি, সরি দুটো টেম্পারেচারে দুটো রেট কনস্ট্যান্ট পেয়েছি। তখন তাহলে আমাদের ভ্যালুটা কি চলে আসবে, লগ K2 বাই K1 ইকুয়ালস টু ইএ বাই 2.303 আর ইন্টু T2 মাইনাস T1 বাই T1 T2। কেন, কারণ এই যে আলটিমেটলি আমার আরএনএস ইকুয়েশন ছিল, তার লগারিদম টার্ম থেকে আমরা এইটা পেয়েছিলাম। দেখো লগ কে ইকুয়ালস টু লগ এ মাইনাস ইএ বাই 2.303 আর টি। এবার তুমি দুটো টেম্পারেচারে বার করো, তাহলে দুটো রেট কনস্ট্যান্ট আসবে। এবার দুটো রেট কনস্ট্যান্টকে জাস্ট তুমি ডিফারেন্স করে দাও, তখন আমি ফাইনাল ইকুয়েশনটা পাবো লগ K2 বাই K1। সবসময় মনে রাখবে, ওপরে যদি 2 আর নিচে যদি 1 আসে, তাহলে এখানেও মাইনাসটা আসবে কিন্তু T2 মাইনাস T1। আর ওপরে যদি K1 বাই K2 করি, তাহলে আসবে T1 মাইনাস T2। এইটা মনে রাখবে, K2 বাই K1 হলে হবে T2 মাইনাস T1। বোঝা গেছে এই অবধি? হ্যাঁ স্যার। ঠিক আছে, আচ্ছা, এইটার মধ্যে আর কিছু নেই, যেটা আমরা পড়েছি ওইটারই শুধুমাত্র ডিফারেন্সিয়াল ফরম্যাট, কিছু নেই। মানে এলএন কে ইকোয়ালস টু এলএন এ মাইনাস ইএ বাই আরটি করেছিলাম, সেইটাকে আমরা যদি এখন ডিটি ডি এলএন কে করি, সেইটা জাস্ট ডিফারেন্সিয়াল ফর্ম অফ আরএনএস ইকুয়েশন। এটার অতটা প্রয়োজন নেই, ছেড়ে দিতে পারো। নেক্সট, প্রেজেন্স অফ ক্যাটালিস্ট। ক্যাটালিস্টের প্রেজেন্সে কী হবে বলো, অ্যাক্টিভেশন এনার্জি অফ দ্য রিয়াকশান কী হবে, ডিক্রিজ করবে। তাহলে রেট অফ রিয়াকশান কী হবে, ইনক্রিজ করবে। এটা আমরা আগেই পড়েছি, এটা এখান থেকেও বোঝা যায়, অসুবিধা আর কিছু নেই। ব্যাস, এখানেই আমাদের অ্যাক্টিভেশন এনার্জি এবং অল ওভার এটা কমপ্লিট। বাট এইখানে একটুখানি জাস্ট আমরা দু একটা জাস্ট অঙ্ক করে আমি ছেড়ে দেবো, কারণ 11:19 বাজে। আমি 11:30 বা 11:35 মধ্যে তোমাদের ছেড়ে দেবো। দু একটা শুধু অঙ্ক একটু করিয়ে দেবো। প্রথম অঙ্কটা একটু করো, দেখো বুঝতে পারছো কিনা। রোজলিনা একটু হয়তো কষ্ট হচ্ছে, বাট আমি এখনও বলছি তোমাদের থেকে কষ্টটা আমার অনেক বেশি হচ্ছে। আমি সকাল থেকে আজ পড়িয়ে যাচ্ছি। স্যার ফর্মুলাটা কি ছিল একবার একটু? এইটা কোন ফর্মুলা দিয়ে হবে বলো, এই ফর্মুলাটা হবে বলছি যেটা বল। রাইট, R2 বাই R1 ইকুয়ালস টু হবে কি, K2 বাই K1 ইকুয়ালস টু হবে আমার মিউ ডেল্টা টি বাই 10। হয়ে গেল। কারণ কি বলেছে, বলেছে 10 ডিগ্রি থেকে 50 ডিগ্রি পর্যন্ত বাড়িয়ে দিয়েছে। তাহলে রেট অফ রিয়াকশনটা কি হবে, কত গুণ হবে? 16 গুণ হবে। একদম ঠিক, 16 রাইট। তাহলে R2 ইকুয়ালস টু হয়ে যাবে 16 ইন্টু R1, কারণ আমার যেহেতু কিছু বলে দেয়নি, আমি মিউটাকে ধরবো ওইটা। দেখো বোঝা গেছে জিনিসটা? তো ক্লিয়ার তো পুরো? দেখো এমন কিচ্ছু শক্ত নেই। চলো পরেরটা করো। আচ্ছা, এখানে টেম্পারেচার কোএফিসিয়েন্ট বলে দিয়েছে 2। টেম্পারেচার কোএফিসিয়েন্ট মানে কি বলো তো, এই যে K2 বাই K1 আমরা করছি না, এই K2 বাই K1টাকেই বলা হয় টেম্পারেচার কোএফিসিয়েন্ট। তোমাদের এত শক্ত হিসেবে দেবে না, তোমাদের নর্মাল দিয়ে দেবে। এখানে যেহেতু একটুখানি আমি এটা বানিয়েছি বলে একটু শক্ত আছে এটা, বাট তোমাদের K2 বাই K1 বা দুটো কে এর ভ্যালু এরকমভাবে বলে দেবে, অসুবিধা নেই।
52.86। রাইট, এটা কি চলে আসবে 52.86, একদম ঠিক। আচ্ছা কি করে পেলে বলতে পারবে? আচ্ছা K2/K1 এটা বলেছে 2, তো তাহলে K2/K1 যদি 2 হয়, ভালো করে বোঝো জিনিসটা, খুব সুন্দর অঙ্ক এটা। K2/K1 যদি এখানে 2 হয়, তাহলে T2 - T1 কত? 10 ডিগ্রি তো হবে, কারণ 10 ডিগ্রির জন্যই তো আমাদের দুটোর ডিফারেন্স আমার 2 হবে। দেখো বুঝতে পেরেছো এটা রোজলিনা, বোঝাতে পেরেছি এটা? হ্যাঁ হ্যাঁ। ওই জন্য দেখো টেম্পারেচার বলে দেয়নি এখানে, তোমার মনে হচ্ছে log K2/K1 ইকুয়ালস টু EA/2.303 আর ইন্টু T2 - T1/T1 করবো, কিন্তু এখানে তো বলাই নেই, তাহলে কি করে করবো এবারে? করবো এই আমরা বুঝছি এই কারণেই, কারণ এখানে আমি T2 - T1 এটা 10 ডিগ্রি হবে, এইটা থেকে করব। বোঝা গেছে তো? দেখো হ্যাঁ এবার, স্যার। এবার সলিউশনটা দেখো। সিম্পল, আমরা কি ধরে নিচ্ছি, একটা জাস্ট অ্যাজিউম যে একটাকে 25, একটাকে 35, তুমি ধরতে পারো একটাকে 40, একটাকে 50, যেটা ইচ্ছা ধরো, কিন্তু T2 - T1 আমার 10 ডিগ্রি হবে, এইটা আমায় ধরতে হবে। বোঝা গেছে তো? মনামি ক্লিয়ার হয়েছে এটা? হ্যাঁ। বাবা মনামি কথা শুনে, গলার স্বর শুনে আমার ভয় লাগছে। চলো এটা করো, তারপরেরটা। এইটা শেষ করে সত্যি কথা বলবো, আমি স্বস্তির নিঃশ্বাস পাচ্ছি। কেন পাচ্ছি বলো তো? মনে হচ্ছে না, জানুয়ারি মাসটায় তোমাদের আমি যেটা প্ল্যান করছি সেটা করতে পারবো। ভালো নাম্বার পেতে গেলে দেখো কষ্ট করতেই হবে, যদি কষ্ট না করো হবে না। আমি একটা জিনিসই বলেছি, আমি ফুল সাপোর্ট তোমাদের জন্য দেবো 35-এ 35 পাওয়ার জন্য, কিন্তু তোমাদের যদি আউটপুট না আসে তাহলে 35-এ 35 তো ছাড়ো, 25ও আসবে না। যেই এরকম বলে দিয়েছে না, ওই যেই গ্রাফটা আমরা করেছিলাম, গ্রাফটা আঁকার চেষ্টা করো, দেখো খুব ভালোভাবে পারবে। সেভেন কি বলুন? কত এসছে? 57। রাইট, 57। কে বললে এটা? 1 মিনিট বার করুন। এটা কি সংযুক্তা বললে? না, আমি বলেছি। অর্চিষা, আচ্ছা সংযুক্তা এসছে তোমার। আচ্ছা 57 বার হয়েছে আমার। এক্সিলেন্ট, ভেরি গুড, ভেরি গুড। মনামি আর সংযুক্তা তোমাদের এসছে এটা? মনামি আর সংযুক্তা তোমাদের এসছে? অ্যাটলিস্ট রিপ্লাই দাও। না। এটা না আসার কি ছিল এটা? A to B বলেছে, আর অ্যাক্টিভেশন এনার্জিটা তো বলে দিয়েছে 17 কিলো জুল অফ আর হিট অফ রিয়াকশন বলেছে 40। আর হিট অফ রিয়াকশন মানে কি ছিল? ডেল্টা ইজ ইকোয়ালস টু কি ছিল? ইএ অফ ফরওয়ার্ড রিয়াকশন মাইনাস ইএ অফ ব্যাকওয়ার্ড রিয়াকশন। তাহলে আমরা এখান থেকে ইএ অফ ব্যাকওয়ার্ড রিয়াকশন পেয়ে যাব না? কি আছে এটা? এটা কি ছিল বলো? পরেরটা। সংযুক্ত অনলাইন আছো? হ্যাঁ স্যার। তুমি কি একটাও পাচ্ছ না? যে কটা দিচ্ছি একটাও পারছো না? হ্যাঁ স্যার, পেয়েছিলাম ফার্স্টের থেকে। আর এইগুলো একদম পাচ্ছ না, বুঝতে পারছো না? এগুলো এগুলো তো সোজা গো। আর তোমার এই প্রি বোর্ডের এক্সাম কিরকম হলো, যাচ্ছে তাই নাকি? হ্যাঁ, হ্যালো স্যার। বলছি প্রি বোর্ডের এক্সামটা কিরকম হয়েছে? এটার এক্সামটা ভালো হয়েছে, কিন্তু খাতা দেখায়নি, খাতা পরের সপ্তাহে দেখাবে। মানে মার্কস বলেছে?
না মার্কস বলেনি, এখনো চেকই হয়নি আমাদের খাতা। ও ঠিক আছে, হুম। দেখো কি বলেছে, ফর ফার্স্ট অর্ডার গ্যাসিয়াস রিয়াকশন লগ কে when plotted against 1/t gives a straight line with a slope of -8000. ক্যালকুলেট দ্য, এইটা দুম করে বুঝলে তোমার মনে হবে ফার্স্ট অর্ডার রিয়াকশনের কোশ্চেন, কিন্তু দেখো লাস্ট লাইনটা দেখলে তুমি বুঝতে পারবে যে এটা ফার্স্ট অর্ডার রিয়াকশনের ওই রেড ল থেকে আসবে না, কোত্থেকে আসবে, আরেনিয়াসের কোশ্চেন। কেন, এই যে লাস্ট লাইনটা তোমাকে ইন্ডিকেট করে দিয়েছে, ক্যালকুলেট দ্য অ্যাক্টিভেশন এনার্জি অফ দ্য রিয়াকশন। এবার যেরকমভাবে বলেছে সেটা কিন্তু সেরকমভাবে বার করবে। নর্মাল আমাদের আরেনিয়াস ইকুয়েশনটা কি, কে ইকুয়ালস টু এ ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস ইএ বাই আর টি, এটা বলেছে। এবার আমায় কি বলেছে, লগের রেসপেক্টে 1/t করেছে, তাহলে তুমি আগে লগের রেসপেক্টে এটা বার করে নাও, পুরো টার্মটাকে আগে এলএন করো, এলএন করে লগ করো, এবারে লগকে ভার্সেস 1/t বার করো, বার করার পরে দেখো স্লোপ কোনটা হবে, স্লোপ ইকুয়াল টু লিখে দাও 8000, সেখান থেকে দেখো তুমি অ্যাক্টিভেশন এনার্জি বার করতে পারবে। দারুণ অঙ্ক, এটা যদি করতে পারো তো আমি বুঝবো যে মানে যথেষ্ট ভালো মানে শিখে গেছো। বলো। অ্যান্সার 153.86 না কিলোজুল মোল না, লিখলাম। হয়নি হয়নি, ভুল হয়েছে, যেটা আমি দেখিয়েছি। কত এসছে, 153.86 কিলোজুল মোল লিখলাম। না, আচ্ছা তুমি এতে বার করেছো না, কিলো জুল করেছো, দাঁড়াও 1 মিনিট দাঁড়াও, এটা বার করতে হবে। ওটা আসছে তোমার 8000 বলেছে না, তাহলে 8000 ইন্টু আসবে আমার, ওটা আসবে 147 কিলো জুল। 153 আসছে, দাঁড়াও তো, হ্যাঁ তাই আসবে মনে হয়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, কারণ আমার এখানে ক্যালোরিতে অ্যান্সারটা আছে, আমি নিজে কনভার্ট করে দেখলাম, একদম ঠিক আছে, পারফেক্ট অ্যান্সার হয়েছে। বাকিদের হয়েছে এটা, খুব সুন্দর অ্যান্সার বের করছে ও। মনামি এটা হয়নি, আমি এগুলো করছি না আসলে। কেন, হ্যাঁ, আমার এখন হচ্ছে না, আমি করে নেবো এটা। মানে কি হচ্ছে, অসুবিধাটা কি হচ্ছে বলবে তো, মানে বুঝতে পারছো না নাকি? আমি এখন সেরকম ভাবে অ্যাটেনশন দিয়ে আমি ক্লাসটা করতে পারছি না। ই আবার কি ধরনের লজিক, অসুবিধা কিছু নেই, অ্যাটেনশন দিয়ে ক্লাস করতে পারছো মানে অসুবিধাটা কি সেটা তো বলতে হবে। এটা আসবে তো দেখো, তাহলে আমাকে কি বলেছে, এলএন কে ভার্সেস 1/t এর কার্ভ বলেছে, তাহলে এলএন কে এর সাথে 1/t এর যখন আমি কার্ভটা করব, তাহলে বোঝো এলএন কে এটাকে ধরবো আমি ওয়াই ইকুয়াল টু, এটাকে ধরবো সি, মাইনাস করে দেবো কি এম এক্স এটা, তাহলে এখানে এমটা কত, এমটা হচ্ছে আমার তার মানে ওয়াই মাইনাস এম এক্স, তাহলে এমটা কত আসছে, এমটা আসছে তার মানে আমার ইএ বাই আর টি, দেখো এটা তো, এটা এসছে তো দেখো, আর টি কেন হবে, ইএ বাই সরি ইএ আর বাই আর হবে। আর ওই ভুল করে আর, হ্যাঁ হ্যাঁ ইএ বাই আর, ইএ বাই আর, এটা এন এর রেসপেক্টে, কিন্তু কিন্তু আমরা এখানে এটা বলেছিল লগের রেসপেক্টে ওরা করেছে, ওই জন্য আমাদের এইটা লেখা উচিত হয়নি, আমি একটু ভুল করেছি, সেটা হচ্ছে ওরা লগের রেসপেক্টে বলেছে, তাহলে আমি জন্য লগটা করে নিই, তাহলে এটা কি আসবে 2.303 লগ কে ইকুয়ালস টু আসবে আমার 2.303 লগ এ, মাইনাস চলে আসবে আমার তাহলে ই এ বাই আর টি, তাহলে দেখো এই যেটা বলেছে সেটা এবার যদি আমি করি তাহলে আসবে লগ কে ইকুয়ালস টু লগ এ মাইনাস চলে আসবে ই এ বাই, এইটা মুছে দিই, এটা তো আর লাগছে না, ই এ বাই 2.303 আর টি। এইবার দেখো আমি যেটা বলেছে, তাহলে এটা হয়ে গেল ওয়াই
এটা হচ্ছে আমার সি, এটা হচ্ছে মাইনাস এম এক্স। তাহলে যে স্লোপটা, এটাই তো ভ্যালু দিয়েছিল, কি দিয়েছে এটা দেখি কোথায় গেল, স্লোপটা হচ্ছে -8000। তার মানে আমার দেখো এইখান থেকে এইটুকু তো আমি বুঝতে পারছি যে মাইনাস ইএ বাই 2.303 আর ইকুয়ালস টু, তার মানে -8000, তাই তো? দেখো এবার সবাই বুঝতে পেরেছো তো? দেখো হ্যাঁ তার মানে এখান থেকে কি চলে আসছে, এমটা কি, এমটা হচ্ছে মাইনাস, সরি, ইএটা কত হবে, ইএটা হবে 2.303 আর ইন্টু 8000, যেটার ভ্যালুটা ওই যে বললো, যদি আমি জুলে করি ওই 153 সামথিং, এখানে দেখো ক্যালোরিতে করা আছে। আমি বোঝা গেছে এটা? হ্যাঁ। ক্লিয়ার তো? দেখে নাও স্লোপ ওইটা। চলো এবার এইটা করো। স্যার 512 হবে এটা? এটা কি লেখা আছে, ওই 2 কত এসছে বলো না, আর 500 আমি 2 করতে পারি। 9। হ্যাঁ একদম ঠিক, 9। একদম ঠিক আছে, 2 9। লাস্ট ম্যাথ, লাস্ট ম্যাথ শেষ। 2 to the power T2 minus T1. ঠিক আছে, কি বলেছে, ইফ টেম্পারেচার রিয়াকশন ইজ ইনক্রিজ ফ্রম T1 to T2 দেন রেট অফ রিয়াকশন বিকামস, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, ডিভাইডেড বাই 10 হবে ওটা। আচ্ছা লাস্ট এটা, ওটা লাস্ট বলেছিলাম, এটা লাস্ট। চলো এটাও পারবে, এটা সোজা, আশা করি পারবে। আর 32 হবে? হ্যাঁ 32 টাইমস, একদম ঠিক, 32 টাইমস। ওই 2 এটা কি হবে, 2 হচ্ছে তোমার 50 ডিগ্রি সেন্টিগ্রেড হচ্ছে, মানে 50 বাই তোমার 10 আসছে, মানে 2 5, 2 দুগুণে 4 দুগুণে 8 দুগুণে 16 দুগুণে 32, 32 টাইমস। হয়েছে তো? বোঝা গেছে এটা? সবাই সবাই বুঝতে পেরেছো তো? আশা মানে তোমার যেরকম আউটপুট দিয়েছো আমার ভালো লেগেছে। লাস্ট একটা দিচ্ছি, প্লিজ কিছু মনে করো না, এইটা করে আমি সত্যিই শেষ করে দেবো, আর কিছু নেই, এটা করে একদম পুরোপুরি শেষ, আর কিছু নেই। একদম সোজা, একদম সোজা অঙ্ক, কিন্তু দেখে নাও পেরে যাবে। এক্সোথার্মিক হবে রিঅ্যাকশনটা? ভেরি গুড। আর ডেল্টা এইচের ভ্যালু? -26। ব্যাস, -26, এইটুকু বললেই কিন্তু অঙ্কে ফুল মার্কস পাবে না। কি বলতে হবে, -26 কিলোজুল পার মোল। বোঝা গেছে জিনিসটা? এটাই কিন্তু ভুল হয়ে যাবে, এই 35 তখন আর পাবে না, এটাই হচ্ছে প্রবলেম। দেখো কিচ্ছু নেই, কি হবে, ডেল্টা ইজ ইকুয়ালস টু কি আমরা জানি, অ্যাক্টিভেশন এনার্জি অফ ফরওয়ার্ড মাইনাস হচ্ছে অ্যাক্টিভেশন এনার্জি অফ ব্যাকওয়ার্ড। যদি আমরা এটা করি তাহলে ডেল্টা ইজের ভ্যালু পাবো আমরা -26,
আর ডেল্টা এইচের ভ্যালু মাইনাস পাওয়া মানেই হচ্ছে আমাদের এক্সোথার্মিক রিয়াকশন। বোঝা গেছে পুরো? হ্যাঁ স্যার। থ্যাংক ইউ। আজকের ক্লাস সত্যিই খুব ভালো লেগেছে, মানে তোমাদের করিও ভালো লেগেছে যে এতক্ষণ ধরে আছো এবং তোমরা খুব ভালো অ্যান্সার দিয়েছো, মানে আমি প্লিজড। শুধু একটা হচ্ছে মনামি একদম পুরো সেই একদম ডিটাচড, মানে মনামি কিছু আর বললোই না, বাট বাকিদের মোটামুটি ঠিকঠাক আছে, খারাপ নয়, ভালো পেয়েছি আমি মোটামুটি রেসপন্স। আচ্ছা একটুখানি